কলেজ ফ্রেন্ডদের সাথে আড্ডা এসবে প্রিয়র ভালোই দিন যাচ্ছিল। হঠাৎ একদিন রাতের বেলা প্রিয় মাত্র ডিনার শেষ করে নিজের রুমে থেকে পা বাড়ালো। আর তখনই কারো গিটারে টুনটুন শব্দের সাথে গানও ভেসে আসলো কানে। কৌতূহলবশত প্রিয় শব্দের উৎস খুঁজতে খুঁজতে ছাদে চলে যায়, কিন্তু ছাদে কাউকে দেখতে না পেয়ে চলে আসতে নিলেই আবার কানে সেই সুর ভেসে আসে। কোনো ছেলের গলা, তবে খুব দারুণ আর ভালো রেঞ্জ এবং লাউড আছে ভয়েসে। কিন্তু কে? প্রিয় চারপাশে খুঁজতে গিয়ে পাশের ছাদে একজনকে দেখতে পেল। অন্ধকারে ছাদের আবছা আলোয় প্রিয় ছেলেটির মুখ দেখতে পেল না সেদিন। আর ছেলেটিও প্রিয়কে দেখতে পায়নি, কারণ ছেলেটি প্রিয় দিকে পিঠ করে বসেছিল। সেদিন ছেলেটির গানে প্রিয় হারিয়ে গিয়েছিল কোথাও। এত মিষ্টি কণ্ঠ মনে হয় না এর আগে প্রিয় কোথাও শুনেছে। কেমন ঘোর লাগে কণ্ঠ তার। কিন্তু ছেলেটির গান থেমে গেল তার মোবাইল বেজে ওঠায়, আর প্রিয় সম্বিত ফিরে পেল। প্রিয় কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি গিটার হাতে নিয়ে ছাদ থেকে চলে গেল। প্রিয় সেদিনের মতো নিজের রুমে এসে ভাবতে লাগলো, কে এই ছেলে? আগে কখনো এই এলাকায় দেখেছি বলে তো মনে হয় না। আর কি মিষ্টি তার গানের গলা, শুনলেই কেমন হারিয়ে যেতে মন চায়। সেদিনের পর থেকে প্রতিদিন ছেলেটির গান শুনতে প্রিয় চুপি চুপি ছাদে যেত, আর আড়ালে দাঁড়িয়ে গান শুনে মুগ্ধ হয়ে চোখ বন্ধ করে গানের প্রতিটি কলি অনুভব করত। এভাবে বেশ চলছিল। তবে একদিন ছাদে এসে প্রিয় কিছুটা অবাক হলো, কারণ আজ ছেলেটি আসেনি গান গাইতে। নিরাশ হয়ে প্রিয় চলে যেতে নিলে কারো ডাকে প্রিয় থমকে দাঁড়ায়। পেছনে ঘুরে প্রিয় কিছুটা চমকে যায়, কারণ ওর সামনে এমনকি ওর বাসার ছাদেই দাঁড়িয়ে আছে ওই ছেলেটি। ছেলেটির মাঝে ক্রাশ খাওয়ার মতো তেমন কিছু না থাকলেও প্রিয় ক্রাশ না খেয়ে পারল না। ছিমছাম বডি, কিন্তু ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা তার সুরের মতোই মিষ্টি। শ্যামলা মুখখানিতে হালকা ছাদ দাড়িতে ছেলেটিকে বেশ মানিয়েছে। প্রিয়র কাছে ছেলেটিকে কেন জানি চকলেট বয় মনে হলো, কিউট টাইপের। প্রিয়কে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ছেলেটি প্রিয়র মুখের কাছে এসে তুড়ি বাজালে প্রিয় সম্বিত ফিরে পায়, আর নিচের এমন বেকুবের মতো কাজকর্মের জন্য নিজেই লজ্জিত হয়। উফ, প্রিয়, এভাবে কেউ তাকিয়ে থাকে? ছেলেটি মনে মনে কি ভাববে তোর সম্পর্কে? প্রিয় নিজেকেই প্রশ্ন করতে থাকে, আর তখনই ছেলেটির প্রশ্নে আবার প্রিয় সামনে তাকালো। আজ গান শুনবো না। আপনি জানেন কি করে আমি আপনার গান শুনতে আসি? ছেলেটি চোখের সামনে আসা চুলগুলো আঙুল দিয়ে আঁচড়িয়ে সরিয়ে দিল। এরপর মুচকি হেসে, তুমি চুপি চুপি আসলে কি হবে? তোমার হাতের ওই চুরির শব্দ কিন্তু আমাকে প্রতিনিয়ত জানান দিত তোমার আসার কথা। প্রিয় আবারও নিজের বোকামির জন্য লজ্জা পেল। আসলেই তো, এটা তো কখনো খেয়ালই করিনি আমি। ছেলেটি ঠোঁটের কোণে একটু দুষ্টু হাসি এনে আবার বলা শুরু করলো, এত লজ্জা পেলে গলে যাবে তো, তখন আবার তোমাকে কঠিন করতে বরফ লাগবে। আমি কিন্তু বরফ না, তাই তোমাকে জমাতে পারবো না। প্রিয়র এখন একটু রাগ হলো। একে তো একজন অপরিচিত মেয়েকে প্রথম দেখে তুমি বলে সম্বোধন করছে, তার উপরে ইচ্ছে করে আজগবি কথা বলে লজ্জায় ফেলার চেষ্টা করছে। এটা কেমন আচরণ? কি হলো? কি চিন্তা করছো? নিশ্চয়ই আমাকে নিয়ে। বাই দ্য ওয়ে, আমি রোহান। প্রিয় একটু রেগে, আমি কি জানতে চেয়েছি আপনি কে? আর আমার কি কোনো কাজ নেই আপনাকে নিয়ে চিন্তা করব? যত সব। প্রিয় চলে যেতে নিলে রোহন প্রিয়র নাম ধরে ডাকতে প্রিয় তখনই থমকে দাঁড়ায়। কি হলো এটা? এই বেটা আমার নাম জানলো কি করে? প্রিয় তড়িৎ গতিতে রোহনের সামনে গিয়ে দাঁড়ালো। আপনি আমার নাম জানলেন কি করে? আর মানে আমাকে ফোনও করেছিলেন আপনি, কি হলো? এখন চুপ কেন? জবাব দিন। রোহন এবার যা বললো প্রিয় মনে হয় 420 ভোল্টেজের ঝাটকা খেলো। ওকে, তোমার সব কথার জবাব পাবে। তার আগে আমাকে তুমি আই লাভ ইউ বলো। কি? কি না, আই লাভ ইউ বলো। প্রিয় একদম উত্তেজিত হয়। এই আপনার মাথা ঠিক আছে তো? কোন পাগলাগারদ থেকে উঠে এসেছেন? ঠিকানা বলেন, টিকিট কেটে দিই সেখানকার এক্ষুনি। এই মেয়ে, আমাকে দেখে কি তোমার পাগল মনে হচ্ছে? পাগলই তো। পাগল না হলে একটা অচেনা মেয়েকে প্রথম দেখেই কেউ আই লাভ ইউ বলতে পারে? রোহন একটু রেগে, চুপ। তুমি হয়তো আমাকে প্রথম দেখছো, কিন্তু আমি তো তোমাকে অনেক আগে থেকেই চিনি, আর তোমার সম্পর্কে অনেক কিছুও জানি। মানে? এত মানের উত্তর আমি দিতে পারবো না। আর তোমার যদি খুব বেশি জানার ইচ্ছা হয়, তাহলে আগে আই লাভ ইউ বলতে হবে। এছাড়া তুমি আমার গানের প্রেমী পড়ে গিয়েছো, তা আমি খুব ভালো করেই জানি। তাহলে আমার সাথে প্রেম করতে দোষ কি? প্রিয়র একটু কাছে এসে রোহান, আমার সাথে প্রেম করো, তাহলে দুজনে জ্যোৎস্না রাতে খোলা আকাশের নিচে বসে গান গাইবো আর জ্যোৎস্না বিলাস করব। কি বলো?
প্রিয় এতক্ষণ ধরে রোহানের দিকে এক ধ্যানে তাকিয়েছিল। অনেকগুলো কথা শুনিয়ে দিতে মন চাইলেও কেন জানি পারল না। এক অদ্ভুত ফিলিংস কাজ করতে লাগলো প্রিয়র মনে। রোহান কাছে আসায় এই ফিলিংসটার সাথে কোনো পূর্ব পরিচয় নেই প্রিয়র, একদম অচেনা, ঠিক এই ছেলেটার মতোই। হঠাৎ প্রিয়র মনে হলো নিচে দাঁড়িয়ে কেউ প্রিয়কে ডাকছে। প্রিয় আরফিনের গলা শুনে দ্রুত ছাদ থেকে নেমে গেল, আর রোহানও একটু মুচকি হেসে লাফ দিয়ে পাশের ছাদে চলে গেল। পাশাপাশি ছাদ বলে সমস্যা হয়নি। তারপর থেকে রোহানের সাথে প্রিয়র প্রায় দেখা হতো, ঝগড়াও হতো দুজনের মাঝে। অতীত থেকে ফিরে এলো প্রিয় এবার, আর ফিরে আয়নকে সামনে দেখে একদম ভড়কে গেল। কারণ রোহানের এমন হঠাৎ করে চলে যাওয়ার পিছে আয়নেরই নিশ্চয় কোনো হাত আছে, প্রিয় এটাই মনে করে। আর আগের মাথায় প্রিয় আয়নকে চা মুখে আসে বলে ফেলে। আয়নও প্রিয়র মুখে অন্য কারো নাম শুনে প্রচন্ড রেগে যায়, আর রাগের মাথায় প্রিয়কে থাপ্পড় মারে। আজ প্রিয় এই বাড়িতে প্রথম রান্না করায় মায়া আয়নকে ফোন করে দুপুরে লাঞ্চ বাসায় করতে বলল। আয়ন বাসায় এসে প্রিয়কে খুঁজতে লাগলো, কোথাও না পেয়ে রুমে আসে চেক করতে। আর এসে দেখে প্রিয় শুয়ে রয়েছে, কিন্তু দু চোখের কোনা দিয়ে জল গড়িয়ে পড়ছে। হঠাৎ আবার প্রিয় কি হয়েছে তা জানতে প্রিয়র কাছে গেলেই প্রিয় এমন আচরণ করে ফেলে। অফিসের কেবিনের চেয়ারটিতে হেলান দিয়ে বসে আছে আয়ন। ক্লান্ত শরীরে চোখ দুটো যন্ত্রণা করছে আজ। কাছে চাপের জন্য আয়ন নিচের দিকেও তাকানোর সময় পায়নি কখনো। জীবনের লক্ষ্যগুলো হাসিল করার এক অসীম খেলায় নেমেছে আয়ন, যেখানে হাজারো প্রতিযোগিতা থাকা সত্ত্বেও আয়নকে কেউ হারাতে পারছে না। কিন্তু বলে না, প্রত্যেকটি মানুষের একটি দুর্বল পয়েন্ট থাকে, আর আয়নের সেই দুর্বল পয়েন্ট হচ্ছে প্রিয়। জীবনে একটি জায়গায় আয়ন যেন প্রচন্ড অসহায় হয়ে পড়ে। বিজনেস জগতে সবাইকে টক্কর দিয়ে ধাপে ধাপে উঠে আসা আয়ন মাহবুব এই অবুঝ মেয়েটির মনে নিজের ভালোবাসার ফুল কেন ফোটাতে ব্যর্থ তার হিসাব মিলাতেই পারেনি কখনো আয়ন। কি নেই আয়নের? আছে টাকা, আছে প্রাচুর্য, সৌন্দর্য, তাহলে কেন প্রিয় আয়নকে ভালোবাসতে পারে না? এমন প্রশ্ন বারবার মনে আসে। না, মাথাটা আজ আর কাজ করবে না। জানালার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ রাতের ব্যস্ত শহরটাকে দেখতে লাগলো আয়ন। প্রিয়র সাথে রাগারাগি করার পর থেকে কোনো কাজেই মন দিতে পারছে না। মনটা ভীষণ ছটফট করছে প্রিয়র এক বিন্দু ভালোবাসার জন্য। আয়ন জানে না ওর কপালে কখনো এই মেয়েটির ভালোবাসা জুটবে কিনা, তবু যে এই মন ভালোবেসে যাবে এই মেয়েটিকেই, কাছে পেতে চায় একান্ত করে। দীর্ঘ একটা শ্বাস ছেড়ে গলার টাইটে এবারে আলগা করে সোফায় শরীরটা এলিয়ে দিল। কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজেকে একটু শান্ত করতে চাইছে আয়ন, কিন্তু এবারও ব্যর্থ। তাই ফোনটা হাতে নিয়ে দিনেশকে কল করলো। হ্যালো দিনেশ। হ্যাঁ বল আয়ন, কি খবর? দুদিন হলো তোর কোনো দেখা নেই। নতুন বউ পেয়ে মনে হয় পুরাতন বন্ধুকে ভুলে গেছিস, তাই না? তোর ফালতু কথা বন্ধ করবি? আরে কি হলো, এত রাগ কেন সাহেবের? প্রিয় আবার কিছু করেছে নাকি? সে আবার নতুন কি? আমাকে কষ্ট দিতে হয় তোর খুব ভালো লাগে। আচ্ছা সব বাদ দিয়ে শোন, আমি ক্লাবে যাচ্ছি, তুইও চলে আসিস। আরে হ্যাঁ, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না কিন্তু, প্লিজ। বাই বলে আয়ন ফোনটা কেটে দিয়ে কোটটা হাতে নিয়ে বের হয়ে গেল। দিনেশ ক্লাবে এসে দেখে আয়ন বসে আছে গ্লাস হাতে নিয়ে, হয়তো কিছু একটা ভাবছে। আয়ন ড্রিঙ্কস করছে না, সে অবশ্য অনেক আগেই ছেড়ে দিয়েছে, তাও প্রিয়র কারণে। প্রিয় এসব একদম পছন্দ করে না। একদিন বন্ধুদের সাথে পার্টিতে ড্রিঙ্কস করে প্রিয়র সাথে দেখা করতে গিয়েছিল আয়ন। প্রিয় আয়নকে ড্রাঙ্ক অবস্থায় দেখেই মুখের উপরে দরজা লাগিয়ে দেয়, ঘরেও ঢুকতে দেয় না। সেদিনের পর থেকে আয়ন আর ড্রিঙ্কস ছুঁয়েও দেখেনি। হঠাৎ দিনেশের ডাকে সম্ভিত ফিরে পায়। কি রে শালা, বিয়ে করে দেখছি দেবদাস হয়ে গেছিস। গ্লাস হাতে নিয়ে কি ভাবছিস? দিনেশও একটা চেয়ার টেনে আয়নের পাশে এসে বসে পড়ল। স্লো মিউজিক চলছে, পরিবেশটা আজ দারুণ ক্লাবের। তাই তো দিনেশ আর আয়ন প্রায়ই আসে নিচের কাজের সব ক্লান্তগুলো দূর করতে এখানে। কি হলো, কথা বলবি না? আয়ন আর কিছুই বলতে পারলো না, গলাটা ধরে আসলো। তাই হাতের সামনে রাখা গ্লাসটা এক ঢোকে শেষ করে টেবিলে রাখলো। প্রিয় আজ আবার কি করেছে? রোহান? সেই ছেলেটা? ওর জন্যই তো সব। আমার প্রিয় আমার থেকে দূরে চলে যাওয়ার কারণও তো ওই রোহান। আর ওর হঠাৎ করে চলে যাওয়ার পিছনে হয়তো আমি আছি। এখন প্রিয় তাই ভাবে, তাই তো আমাকে এত ঘৃণা করে। বিয়ের দুদিন যেতে না যেতেই ডিভোর্স চাইছে, মুক্তি চায় আমার কাছ থেকে। তুই বল, এসব শুনেও কিভাবে শান্ত থাকি? আমার ভালোবাসা কেন ওর চোখে পড়ে না? আমার কষ্ট, আমার যন্ত্রণা কেন অনুভব করতে পারে না? ওর একটু ভালোবাসা পাওয়ার জন্য আমার ছটফটানি কেন ও দেখতে পায় না? বলতে পারবি দিনেশ, কেন? কি করলো এই মেয়েটি ও আমাকে আমার মতোই ভালোবাসবে বল? এখন তো মনে হয় জীবনে চারটির শব্দ কোনো দিন শুনতে পারবো না ওর মুখ থেকে। জানিস দিনেশ, ওর এই অবহেলা, ঘৃণা সবই আমার বুকে তীরের মতো গাঁথে। প্রচন্ড ব্যথা হয় রে, মরে যেতে মন চায় জানিস। দিনেশ চুপ হয়ে আয়নের কথাগুলো শুনছে। কি বলে আয়নকে সান্ত্বনা দেবে দিনেশের সত্যিই জানা নেই। অন্য কিছু হলে দিনেশ ছিনিয়ে নিয়ে আনতো আয়নের কষ্ট দূর করার জন্য, কিন্তু ভালোবাসা জোর করে হয় না, এটা দিনেশের থেকে বেশি কেউ জানে না।
তবুও আয়নের কষ্ট ওর সহ্য হয় না, আর আয়নের কষ্টটা ওর চোখে মুখে স্পষ্ট ফুটে উঠছে আজ। দিনেশ কিছু একটা ভেবে, একটু সময় দে ওকে, দেখবে আস্তে আস্তে সব ভুলে গিয়ে তোকে আপন করে নেবে। এত বছরও যেহেতু করতে পারিনি, এখন কিভাবে করবে? ভালোবেসে মানে? প্রিয়কে এতটাই ভালোবাসা দে যাতে করে ও ওর অতীতে সমস্ত কথা বলে যায়। এত বছর থেকে দমিয়ে রাখা অনুভূতিগুলো সবগুলো ওর কাছে প্রকাশ কর। প্রেমের নেশা বাড়া, সেই নেশায় ওকে জড়িয়ে ফেল। দেখবি একদিন প্রিয় তোর নেশায় মগ্ন হয়ে যাবে, তোর ভালোবাসার চাদরে নিজের ইচ্ছে জড়িয়ে নেবে। ওকে প্রতিটি মুহূর্তে বুঝিয়ে দে তুই ওর জন্য কি অনুভব করিস। ওকে বুঝিয়ে দে তোর ঘৃণার চেয়ে বেশি গভীরতা তোর ভালোবাসায়, আর তা কোনোদিনও কম হবে না। জানিস তো, পৃথিবীতে ভালোবাসার চেয়ে দামি কোনো ওষুধ হয় না, আর প্রেমিকের চেয়ে ভালো কোনো ডাক্তার নেই। তাই ওর মনের রোগ সরাবার দায়িত্ব তুই নে। আয়ন দিনেশের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল। হাতের সামনে রাখা স্পট ড্রিঙ্কসের গ্লাসটা এক ঢোকে খেয়ে টেবিলের উপরে রাখলো। তারপর দিনেশকে আচানক জড়িয়ে ধরে থ্যাঙ্কস বলে টেবিলের উপর থেকে গাড়ির চাবিটা নিয়ে বের হয়ে যায়। মনের মধ্যে আজ আবার ভালো লাগা শুরু হলো আয়নের। ওর ভেতরের সব জটলাগুলো যেন দিনেশ মুহূর্তেই খুলে ফেলে দিল। দিনেশ ঠিকই বলেছে, ভালোবাসা দিয়েই প্রিয়কে আমি আমার করে নেব। ওর নিঃশ্বাসের সাথে এমন ভাবে মিশে যাব যাতে করে ইচ্ছে করেও আমাকে ছেড়ে দিতে পারবে না। অতীতের সব ভুল বোঝাবুঝিগুলো আর আমি আমাদের বর্তমানে আসতে দেব না। এসব ভাবতে ভাবতেই আয়ন কখন বাড়ির সামনে এসে বলল বুঝতেও পারেনি। বাড়িতে এসে আয়ন আগে বাবা মার রুমে গিয়ে তাদের সাথে দেখা করে সোজা নিচে রুমে চলে গেল। রাত 11টায় আয়ন রুমে এসে দেখে প্রিয় বাচ্চাদের মতো গুড়ি শুটি মেরে শুয়ে আছে। কাপড় পরে ঘুমাতে পারে না বলে প্লাজো আর একটা টি শার্ট পরে ঘুমিয়েছে আজ। এগুলো আয়ন এনে রেখেছিল প্রিয়র জন্য। ওর দরকারি সব জিনিস আগে থেকেই এই রুমে রেখে দিয়েছিল আয়ন। আয়ন একটু মুচকি হেসে ফ্রেশ হতে চলে গেল। আজও একটা ট্রাউজার পরে খালি গায়ে প্রিয়র পাশে শুয়ে পড়ল। আয়ন শুয়ে শুয়ে ভাবছে প্রিয়কে চা খাবে কিনা। খুব মন চাইছে আজ আয়নের প্রিয়র সাথে খুনসুটির প্রেম করতে। আগের প্রিয়কে আয়ন খুব করে মিস করছে। পরক্ষণে দুষ্টুমি চিন্তা মাথায় এলো আয়নের। এতটুকু তো জ্বালানো যায়, আমার ভেতরে দহন লাগিয়ে খুব শান্তির ঘুম হচ্ছে, তাই না? কিন্তু শোনা, আমার এই দহনে যে চোখেও পড়তে হবে। আয়ন একটু হাঁকা হেসে প্রিয়র থেকে ঘুরে প্রিয় টি শার্টের ভেতরে হাতটি ঢুকিয়ে উন্মুক্ত পেটটাতে হালকা চেপে ধরল। মুহূর্তেই প্রিয়র ঘুম উড়ে গেল। প্রিয় কিছু বুঝে ওঠার আগেই হাতটি আস্তে আস্তে পেট বেয়ে উপরের দিকে উঠতে নিলে প্রিয় খপ করে হাতটি ধরে ফেলে। ঘাটটা ঘুরিয়ে অগ্নি দৃষ্টিতে আয়নের দিকে তাকায়। মনে হয় এখনই আয়নকে প্রিয় চালিয়ে দেবে। সমস্যা কি? যখন তখন টাচ করেন কেন আপনি? হ্যাঁ, আয়ন মুখটা বাচ্চাদের মতো করে, না তো, কোনো সমস্যা নেই। আর আমি তো আমার বউকে টাচ করেছি, তাহলে তোর এত চলছে কেন? জ্বলছে কেন মানে? তোমার হাতটা আবার পেটে কি করে? সেটা আমি কি করে বলবো? এটা হাতকে জিজ্ঞেস কর, একদম কন্ট্রোললেস হয়ে পড়েছে 3 দিন। এমনি এটাই সামনে থাকলে আমার মাথাটা নষ্ট হয়ে যায়। তার উপর এমন গেঞ্জি পরে তোকে তো তামিল ফিল্মের নায়িকাদের মতো লাগছে। ওফ, তাহলে বল কন্ট্রোলে কিভাবে রাখবো হাতকে? বেচারা হাত আজ একটু বেশি দুষ্টুমিতে আছে। বলেই প্রিয়র খোলা পেরে একটা সিমটি দিয়ে দিল আয়ন। প্রিয় আ আ করে শব্দ করে উঠল। রেগে হাতটা চাপটা দিয়ে সরিয়ে দিল। হাত আরেকবার এখানে আসলে ভেঙে পকেটে ভরিয়ে দিব, তখন দেখবনি সমস্যা হয় কিনা। প্রিয়র কথা শুনে আয়ন টান দিয়ে প্রিয়কে নিজের উপরে নিয়ে আসে। আর প্রিয় টি শার্টের ভেতরে নিচের হাত দুটো ঢুকিয়ে পিঠে স্লাইড করতে থাকে স্লোলি। এক হাত ভাঙবি কেন? নে, 2 হাতে এখন কন্ট্রোললেস হয়ে গেছে, 2টো হাতে ভেঙে দে। আই হ্যাভ নো প্রবলেম, দে ভেঙে দে। আয়নের এমন কাণ্ডে প্রিয় ফ্রিজ হয়ে গেল। না চাওয়া সত্ত্বেও প্রিয়র ঘন নিঃশ্বাসগুলো আছড়ে পড়ছে আয়নের মুখে। কেমন ঘোর ঘোর লাগছে আজ প্রিয়র। আয়নের চোখের নেশাও যেন পড়ে যাচ্ছে আজ। হঠাৎ প্রিয় চুলটা এক হাতে আঁকড়ে ধরে ঠোঁট দুটো নিয়ে নিল আয়ন নিজের ঠোঁটের আয়ত্তে। পরম ভালোবাসায় শুষে নিচ্ছে প্রিয় ঠোঁটের মিষ্টি স্বাদ। আজ প্রিয়রও যেন কি হলো, আয়নের ছোঁয়ায় কেমন নেশা ধরে গিয়েছে। পারছে না আয়নকে বাধা দিতে। আবেশে চোখ দুটো বন্ধ করে আয়নের খোলা বুকে খামছি দিয়ে ধরে। এতে করে প্রিয়র নখে আয়ন একটু ব্যথা পেলেও কোনো রিয়্যাক্ট করে না। ও তো চায় প্রিয় ভালোবেসে এমন হাজারো আঘাত ওকে করুক। প্রত্যেকটা আঘাতকে আয়ন পরম যত্নে গ্রহণ করে নেবে। কিছুক্ষণ পর আয়ন নিজেই প্রিয়কে ছেড়ে দেয়, কপালে কপাল রেখে। তুই যতই আমাকে ঘৃণা করবি, আমি ততই তোকে ভালোবাসবো। তুই ক্লান্ত হয়ে পড়বি আমাকে ঘৃণা করতে করতে, কিন্তু আমি শান্ত মনে তখন তোকে ভালোবেসে যাব। পারবি না তুই আমার ভালোবাসার বাঁধন ছেড়ে যেতে প্রিয়? প্রিয় আয়নের চোখে তাকিয়ে আছে, পারছে না এমনকি কিছু বলতে। আজ নিজের মনেই বলছে, এই চোখে আমি আগেও তাকিয়েছি, কিন্তু আজ কেন এমন লাগছে? কেন আমি দুর্বল হয়ে পড়ছি অয়নদার উপর? কেন? এক হাত দিয়ে প্রিয়র মাথাটা নিচের খালি বুকের উপরে চেপে ধরে আয়ন।
ঘুমা শোনা, আমি মাথাটা বুলিয়ে দিচ্ছি। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি কিছুই করবো না আজকে। প্রিয় কিছু বলতে চেয়েও বলল না, চুপচাপ আয়নের বুকে মাথা রেখে সেদিনের কথাগুলো ভাবছে। অয়নদার সেদিনের স্পর্শগুলো ছিল খুবই অস্বস্তিকর, কিন্তু এখন কেন অস্বস্তি ফিল করি না আমি? অয়নদা ছিল বলে কি আমি সেদিন ওই বাজে প্রস্তাবটিতে নির্দ্বিধায় রাজি হয়ে গিয়েছিলাম? কিন্তু অয়নদার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলেও কি আমি রাজি হতে পারতাম? এত মানুষ থাকতে আমি অয়নদাকেই কেন ভরসা করলাম? এমন হাজারো কেন মাথায় ঘুরছে যার কোনো উত্তর প্রিয়র কাছে নেই। ভাবতে ভাবতে প্রিয়র চোখ পড়ল আয়নের লোমশ ভরা প্রশস্ত সাদা বুকটার দিকে। মুহূর্তে অদ্ভুত ইচ্ছা জাগলো প্রিয়র মনে, লোমশ ভরা বুকে নাক ডুবিয়ে আয়নের শরীরের কণ্ঠ নিতে। ভাবতেই পুরো শরীর কেঁপে উঠল প্রিয়র। প্রিয় বুঝতে পারছে না এমন কেন হচ্ছে, কিন্তু এতটুকু বুঝতে পারছে আয়নের প্রতি ওর রাগটা দিন দিন যেন পানি হয়ে যাচ্ছে। ফজরের আজানেই প্রিয়র ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগেও দেখে আয়ন এখনো ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আয়নকে আস্তে করে সরিয়ে প্রিয় উঠতে নিলে এক হাত ধরে টান দেয় আয়ন, আর প্রিয় সামলাতে না পেরে আবার আয়নের বুকের উপরে গিয়ে পড়ে। ঘুম চড়ানো কণ্ঠে আয়ন বলে, কি হলো? কোথায় পালানো হচ্ছে? বাবা, পালালাম কোথায়? আমি তো ওয়াশরুমে যাচ্ছিলাম। আজান দিয়েছে, নামাজ পড়তে হবে। প্রিয় আয়ন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। কি হলো? এমন সাপের মতো গড়াগড়ি করছিস কেন? আমাকে এভাবে ধরে রেখেছো কেন? ছাড়ো। আগে গুড মর্নিং কিস দিবি, তারপর ছাড়াছাড়ি। কি? তোমার মাথা গেছে মনে হয়। ভাবলে কি করে আমি তোমাকে কিস করব? কখনো না। আয়ন এবার চোখ দুটো খুলে, যেতে চাইলে কিস তো দিতেই হবে গার্লি, নো চয়েস। নামাজের সময় কিন্তু চলে যাচ্ছে, সো ফার্স্ট। প্রিয় কম ঘাড় তেরা না, ও অনেকক্ষণ যাবত চেষ্টা করেই যাচ্ছে আয়ন থেকে ছোটার, কিন্তু না, বেচারে আয়নের শক্তির সাথে পেরিয়ে উঠতে পারছে না। কি করবে ভাবছে। উপায় না পেয়ে আস্তে করে আয়নের দু গালে দুটো চুমু দিয়ে আয়নকে রিকোয়েস্ট করে ছাড়তে। আয়নও মুচকে এসে প্রিয়র দিকে তাকিয়ে দেখে প্রিয়র গাল দুটো লজ্জা লল হয়ে গেছে। এই প্রথম আয়ন প্রিয়কে এত লজ্জা পেতে দেখলো। অসম্ভব সুন্দর লাগছে প্রিয়কে আয়নের চোখে। লজ্জা পেলে কোনো নারীকে যে এত সুন্দর লাগতে পারে তা তো জানাই ছিল না আয়নের। আয়ন প্রিয়কে আরো একটু কাছে টেনে রক্তিম সূর্যের ন্যায় লাল হওয়া গালটিতে কিস করে কানের কাছে ফিস ফিসিয়ে বলে, কাল যেন দিতে এত লেট না হয়, তাহলে কিন্তু পানিশমেন্টে পেতে হবে, সাথে আদরের তোকে। প্রিয় রেগে আয়নের দিকে বড় বড় চোখ করে তাকায়। প্রিয়র এমন তাকানো দেখে আয়ন একটা চোখ টিপ মেরেই প্রিয়কে ছেড়ে দেয়, আর প্রিয় ছাড়া পাওয়ার সাথে সাথে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। বেচারি প্রিয় আয়নের এমন রূপ এই প্রথম দেখছে, তাই কিছুটা শক্ত হয়েছে। প্রিয় উঁচু করে নামাজে দাঁড়াতে নিলে আয়নও পাশে আরো একটি চায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে যায়। প্রিয় কিছুটা অবাক হয়, কারণ আয়ন বরাবরই নামাজ নিয়ে উদাসীন ছিল। সে আয়ন আজ নিজেই এত সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ছে, ব্যাপারটা প্রিয় সত্যিই ভালো লেগেছে। নামাজ শেষ করে আয়ন প্রিয়র কপালে আচানক একটা চুমু দিয়ে আবারও ঘুমাতে চলে যায়, আর প্রিয় এখনো শক্ত হয়ে দাঁড়িয়ে আয়নের দিকে তাকিয়ে আছে। কি হলো আজ? একটা সাদা ধবধবে বিছানার পাশে একটি টেবিলের উপরে রাখা অ্যালার্ম ঘড়িটি সেই কখন ধরে বেজেই চলেছে। বাইরে এতক্ষণে সকালে সূর্যের তেজও ফুটে উঠেছে, অথচ এই অ্যালার্ম ঘড়িটার মালিকের ওঠার কোনো নামই নেই। অবশেষে বিরক্ত হয়ে অ্যালার্মটি বন্ধ করেই পাশে হাতড়িয়ে প্রিয়কে খুঁজতে লাগলো আয়ন, কিন্তু প্রিয় থাকলে না আয়ন পাবে। চোখ দুটো খুলে খালি বিছানা দেখে আয়নের মেজাজটাই গরম হয়ে গেল, কারণ আয়ন প্রিয়কে বলেছিল সকালে যেন ঘুম থেকে উঠেই প্রিয়কে সামনে দেখতে পায়। কিন্তু এত বলা সত্য মেয়েটি আয়নের আগেই রুম থেকে আজও বের হয়ে গিয়েছে। মেয়েটি এত ঠেটা কেন আয়ন আজও বুঝতে পারল না। আয়ন যা নিষেধ করবে তাই বেশি বেশি করে আয়নকে রাগিয়ে দেবে এই মেয়েটি। আয়নও সব চিন্তা বাদ দিয়ে উঠে ফ্রেশ হতে চলে গেল। ডাইনিং টেবিলে সবাই নাস্তা করতে বসেছে। পাশে প্রিয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ প্রিয়কে বসতে বলছে না একটিবারও, কারণ একটাই, মোহিনী, আয়নের ফুপু আর তিয়াসের মা। আয়নের বিয়ের খবর পেয়ে মহিলা নিজের মেয়ে সারাকে নিয়ে আজ সকাল সকাল হামলা করলো নূরভিলায়, আর এই সেই প্রিয়র উপরে চড়া হয়েছে, কারণ একটাই, প্রিয় আসমা বেগমের আত্মীয় হয়। মোহিনী কোনো কালেই আসমা বেগমকে তেমন পছন্দ করতো না, আর এই পরিবারের বড় ছেলেও সেই একই বংশের মেয়ে নিয়ে আসলো অবশেষে, তাই প্রিয়র ফুপু আসমার উপরও ভীষণ রেগে আছে। মোহিনী মনে করে সম্পূর্ণ দোষ তার ভাইয়ের বউয়ের, আগেই লাগাম ধরা উচিত ছিল ছেলের। আয়নের প্রিয়র প্রতি অতিরিক্ত দরদ মোহিনীর একদম পছন্দ হতো না, তাই আসমাকেও এই বিষয়ে কয়েকবার সাবধান করেছিলাম, কিন্তু শুনেনি, তাই তো আজ এই দিন দেখতে হচ্ছে। তাহলে আসমা, তুমি তোমার ইচ্ছে পূরণ করেই ছাড়লে, অবশেষে এই মেয়েকে বাড়ির বউ করিয়ে আনলে। কি বলছেন আপা? আমি আবার কি করলাম? আমি তো নীলিমার সাথে আয়নের বিয়ে ঠিকও করে ফেলেছিলাম। ভেবেছিলাম এতে আয়নের বিজনেসের জন্য ভালো হবে,
কিন্তু ছেলে না বলে নিজেই এত বড় একটা ডিসিশন নিয়ে নিল। এখন বলুন আমার আর কি করার থাকে? করার থাকে মানে? কি সব বলছো আসমা? আরে ছেলে না হয় অবুঝ বুঝলাম, কিন্তু তুমি আসমা কিভাবে মেনে নিলে এসব? এই মেয়ে কোন দিক দিয়ে আইনের যোগ্য না? না আছে বংশ পরিচয়, না আছে প্রাচুর্য, আরে শিক্ষাগত যোগ্যতাও নেই। যা আছে রূপটা, আর ওটা দিয়েই তো আমাদের ছেলেটাকে হাত করেছে। আর আমাদের আয়ান দেশের একজন নামকরা ডিজাইনার, ফ্যাশন হাউসের মালিক, দেশের বাহিরে ওর কত নাম ডাক। ওর প্রত্যেকটি গতিবিধির দিকে সবার নজর থাকে সব সময়। আর এখন এই বিয়ের কথা কোনোভাবে মিডিয়া পাবলিশড হলে কি হবে জানো? এই মেয়েকে সবার সামনে পরিচয় করাতে নিলে তোমাদের লজ্জায় মাথা কাটা যাবে। আচ্ছা বলো তো, তোমাদের বংশের সব মেয়েরাই কি এমন? বড় লোক ছেলে দেখলেই পটানোর ট্রেনিং মনে হয় বংশগত পেয়ে এসেছো এরা। যেমন গাছ তেমনি ফল। তুমি যেমন মাথা খারাপ করেছিলে আমার ভাইয়ের, তেমনি তোমার ভাইজিও আয়ানের মাথাটা পুরো বিগড়ে ছেড়েছে। নিজের ছেলেমেয়েদের সামনে এত কথা শুনে আসমা বেগমের রাগটা প্রিয়র উপরে এখন আরো বেড়ে গেল। উনিও মনে করছেন আজ এই মেয়ের কারণে এত কথা শুনতে হচ্ছে এই বয়সে ওনাকে। মা, এসব কি বলছো? প্লিজ একটু থামো। প্রিয় এখন দাদাভাইয়ের বউ, কমপক্ষে দাদাভাইয়ের কথা চিন্তা করে ওকে একটু সম্মান দাও। একদিন না বলেছি বড়দের মাঝে কথা বলতে নেই ইতিহাস? আর আমি এখন কি করব না করব তোমার থেকে কি পারমিশন নিতে হবে? চুপ করে নাস্তা করো। এত বড় হওনি যে তুমি মায়ের ওপরে কথা বলবে। প্রিয় জানতো এমনই হবে। এই বাড়ির অনেক সদস্যই যে প্রিয়কে পছন্দ করে না এইটা প্রিয় খুব ভালো করেই জানে। তাই তো আয়নের সাথে এত ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও প্রিয় তার ফুপুর বাড়ি আসতো না। আর কোনো কারণে আসলো এভাবে অপমান হতে হতো প্রতিবার। প্রিয় দু গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। আয়নের উপরে প্রচন্ড রাগ উঠছে প্রিয়র। কেন সে বিয়ে করেছে ওকে? এভাবে অপমানিত হওয়ার জন্য? ঠিক তখনই আয়ন সিঁড়ি দিয়ে নিচে নামছিল। আর চোখে একবার প্রিয়র দিকে তাকিয়ে ডাইনিং টেবিলে বসে থাকা সবার দিকে তাকালো। নিজের ফুপুকে সকাল সকাল এখানে দেখেই যা পৌঁছার আয়ন বুঝে নিয়েছে। প্রিয়র এমন অবস্থা কেন? আয়নকে আসতে দেখে সারা বলে উঠল, আরে আয়ানদা, এতক্ষণে তোমার আসার সময় হলো? আমরা তো তোমার জন্য কখন ধরে অপেক্ষা করছিলাম। আসো বসো। সারা তার পাশের চেয়ারটা ঠিক করে দিল। সারা হলো আয়নের কাজিন আর তিয়াসের বোন। কিন্তু আয়ন কোনো উত্তর না দিয়ে সারাকে অ্যাভয়েড করে ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে প্রিয়র হাতটা ধরে বসিয়ে দিল। আয়নের এমন আচরণে প্রিয় যেমন শকড হলো তেমনি ফুবুর আঘান্বিত। তবে অনেক আর তিয়াস মুচকি মুচকি হাসতে থাকে। ওরা জানতো আয়ন সামনে এলেই মোহিনী বেগমের মুখে কুরুপ লেগে যাবে, আর তাই হলো। আর এসব দাঁতে দাঁত চেপে আয়নের কাণ্ড দেখছে মোহিনী। আয়ন প্লেটে খাবার নিয়ে প্রিয়র সামনে দিল খেতে। কিন্তু সকাল সকালে এত কথা শুনে প্রিয়র এমনিই পেট ভরে গিয়েছে, তাই খাবার খেতে একদম মন চাইছে না। আয়নকে কিছু বলতে আয়নের দিকে তাকাতেই প্রিয় ভয়ে আটকে উঠল, কারণ আয়নের চোয়াল শক্ত হয়ে আছে, রগে মাথার রগগুলো ফুলে আছে। প্রিয়র বুঝতে বাকি নেই আয়ন রেগে আছে, ভীষণ রেগে আছে, যা আয়নের শান্ত চাউনি বলে দিচ্ছে। প্রিয় আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলো, কিন্তু এখনো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তখনকার কথাগুলো ভেবে, যা আয়ন দেখার আগেই হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলছে বারবার প্রিয় আড়ালে। কিন্তু প্রিয় চোখের জল আয়নের থেকে লুকানোর কোনো কালেই সম্ভব ছিল না, তাই আজও হয়নি। আয়ন কারো কোনো তোয়াক্কা না করে পরম যত্নে প্রিয় চোখের জলগুলো মুছে দিয়ে চোখে চোখ রেখে বলল, আয়ন মাহবুবের ওয়াইফ তুই, তাই তোর চোখের জলগুলো অনেক দামি। দু চারানা লোকের কথা এই দামি জিনিসটা অপচয় করা মোটেও পছন্দ না আমার। তার কোনো জল দিতে চায় না আমি তোর চোখে। দেখলে কি হবে জানিসই তো। প্রিয় একটা শুকনো ঢোকিলে মোহিনী ফুপুর দিকে তাকালো, কারণ আয়নের এই শান্ত মাথায় ওয়ার্নিংটি প্রিয়র জন্য ছিল না, ছিল মোহিনী ফুপুর জন্য, যা অন্য কেউ বুঝতে না পারলেও প্রিয় ঠিকই বুঝতে পারছে, কারণ আয়নকে তার খুব ভালো করেই চেনা। আর এদিক দিয়ে মোহিনী রেগে ফুলে যাচ্ছে, কারণ দু চার আনা লোক বলতে আয়ন যে কাকে বুঝিয়েছে তার বুঝতে বাকি নেই মোহিনীর। ডাইনিং টেবিলে সবাই চুপচাপ বসে খেতে লাগলো, কারো মুখে কোনো কথা নেই। কিন্তু এর মধ্যে একজনের মন প্রচন্ড ভাবে পুড়ছে। সে আর অন্য কেউ না, আয়নের কাজিন সারা। সারাও ছোটবেলা থেকে আয়নের উপরে পুরো ফিদা, আর ফিদা হবেই না কেন। আয়নের পুরুষালী ব্যক্তিত্ব, জিম করার সুগঠন বডি দেখে যে কোনো নারী প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবে। তার উপর আয়নের প্রফেশন একজন নামকরা ফ্যাশন ডিজাইনার, যার একটি ড্রেস কিনতে লাখ খানিক টাকা গুনতে হয়। এমন একজন পারফেক্ট মানুষকে কে না পেতে চায়? তবে সারা আয়নের এই পুরুষালী ব্যক্তিত্বের উপরই বেশি অ্যাট্রাকটিভ হয় বারবার, আর অন্য কিছু দেখার মনে হয় ওর কোনো সময়ই নেই। তাই তো প্রপোজ করার চেষ্টাও করেছিল কয়েকবার, কিন্তু আয়ন নিজের চারপাশে এমনই একটা শক্ত ব্যক্তিত্ব বিরাজ করে রেখেছে যে সারা সাহসী পেল না এগুতে। আর
এছাড়া আয়ন প্রিয়কে যেমন ট্রিট করে এমন করে বাকি কাজিনদের সাথে কখনোই করেনি। তাই প্রিয়কে দেখলেই সারার গা জ্বলে যায়। শেষ করে দিতে মন চায় প্রিয় নামের এই আপদটাকে। ওর ভেতরে এক বিশাল হিংসার লাফা জন্ম হয়েছে, যা প্রিয়কে নিমিষে পুড়িয়ে দিতে পারবে যে কোনো সময়। নাস্তা করা হলে আয়ন প্রিয়কে রুমে গিয়ে ওর জন্য অপেক্ষা করতে বলে। প্রিয় বাধ্য মেয়ের মতো রুমে চলে যায়। প্রিয় চলে যাওয়ার পরে আয়ন মোহিনী ফুপুর দিকে তাকায়। তো ফুপু কেমন আছেন? ভালো আর থাকতে দিলে কই? তাই নাকি? তাহলে বলে ফেলুন এমন কি করেছি যার জন্য আপনার ভালো না থাকার কারণ আমরা হয়ে পড়েছি। এত ন্যাকামি করো না আয়ান, যেভাবে বলছো মনে হচ্ছে কিছুই জানো না। জানি না, তাই তো আপনার মুখ থেকে শুনতে যাচ্ছি। আয়ন রেগে কথাটা বলল। ছেলের মুখের দিকে তাকিয়ে স্পষ্ট বুঝতে পারলো ছেলে কতটা রেগে যাচ্ছে। তাই পরিস্থিতি সামাল দিতে আয়নের পিতা ইরফাত বলে উঠল, বাবা তুমি শান্ত হও, আর এখন কথা না বাড়িয়ে অফিসে যাও, আমরা পরে এই বিষয়ে কথা বলবো। না পারি না, কেউ আমারই বাড়িতে এসে আমারই বউকে কথা শোনাবার সাহস করবে আর আমি আর বসে বসে তা হজম করব, এতটা কাপুরুষ তো আমি নই। বাবার দিকে আর চোখে তাকিয়ে ছেলে যে ইরফাত সাহেবকে উদ্দেশ্য করেই কথাটা বলেছে তা আর বুঝতে বাকি নেই। ফুফু, ভাইয়ের বাসায় মেহমান হয়ে এসেছেন, তো মেহমান হয়েই থাকুন। আমার ব্যক্তিগত লাইফে এত ইন্টারফিয়ার করা মোটেও পছন্দ না, তাই এইসব বিষয় বিশেষ করে খেয়াল রাখবেন। আর একটা কথা ভালো করে কান খুলে শুনে নিন, প্রিয় আমার ওয়াইফ, আর আমার ওয়াইফকে অপমান করা মানে আমাকে অপমান করা। আমি কিন্তু সহজ আমার অপমান ভুলি না, আর আমি ইরাফাত মাহমুদ নয়, তাই আমার সাথে একটু বুঝে শুনে বাঁচতে আসবেন, তা না হলে আমি ভুলে যাবো আপনি আমার কি হন। আয়ন এসব বলেই নিজের রুমের দিকে হাঁটা ধরল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আয়ন শুধু এটাই ভাবছে কেন তার পিতা তার এই বোনের সামনে এমন বিলাই হয়ে যায়। আর মোহিনী দাঁতের দাঁত চেপে বসে বসে আয়নের কথাগুলো শুনছিল এতক্ষণ। আর এখন আয়নের সম্পূর্ণ ঝাঁজে উঠাবে ইরফাতের উপর। তাই ইরফাত খুব ভালো করেই বুঝতে পারছে। প্রিয় রুমে বসে আয়নের অপেক্ষাই করছিল। প্রিয় এখানে আর এক মুহূর্তও থাকতে মন চাইছে না, দূরে কোথাও চলে যেতে মন চাইছে। অতীতের কিছু কথা না চাইতেও মনে পড়ছে বারবার এখন। প্রিয়র সহ্য হচ্ছে না এসব আর, তাই মুখে হাত দিয়ে ডোঁকড়িয়ে কেঁদে উঠল আবার। পৃথিবীতে একটা মেয়ে কতটা অসহায় হয়ে পড়ে যখন তার মাথার ছায়া তার বাবা মা না থাকে। এই কষ্টটা একটা মেয়েই অনুভব করতে পারে। বাবা মা না থাকলে শ্বশুরবাড়ির হাজার অপমান কষ্ট সহ্য করেও পড়ে থাকতে হয়, কারণ মাথার উপরে ছাদ নামের বস্তুটিই যে নেই। একটু আশ্রয়ের জন্য কতটা লাঞ্ছনা দিনের পর দিন সহ্য করে যেতে হয়। কেন এতটা অসহায় মেয়েরা? আয়ন রুমে ঢুকে প্রিয়র এই অবস্থা দেখে বুকের ভেতরে ভীষণ কষ্ট হতে লাগলো। গভীর দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝতে চেষ্টা করছে প্রিয়র মনে কি চলছে এখন। আর প্রিয় মুখে হাত রেখে উপলব্ধি করতে পারে আয়নের সেই গভীর দৃষ্টি। হঠাৎ প্রিয় মাথা নিচু করার অবস্থাতে আয়নকে বলে ওঠে, কেন অয়নদা, কেন এমন হয় আমার সাথে বলতে পারো? কেন সব কিছুর দোষ চাপিয়ে দেওয়া হয় আমার উপর? কেন বিনা কারণে প্রতিবার আমাকে কাজ করায় দাঁড়াতে হয়? কেন যাকে আমি বিশ্বাস করি সেই আমার বিশ্বাস ভেঙে চুরমার করে আমাকে এমন অবস্থায় এনে দেয় যে আমি বুঝতেও পারি না আমি বেঁচে আছি নাকি মরে? কেন? প্রিয় এবারও কাঁদছে, তবে এবার নিঃশব্দে জলগুলো কাল দিয়ে গড়িয়ে পড়ছে। আয়নের মন থেকেও একটা দীর্ঘশ্বাস বের হয়। অজান্তে প্রিয়কে বারবার আয়ন কষ্ট দিয়ে ফেলে। আজ খুব করে প্রিয়র কষ্টগুলো অনুভব করছে আয়ন। সেই দিনের ঘটনার জন্য নিজেকে ধিক্কার দিতে লাগে। কি করে করতে পারলাম আমি এইসব আমার প্রিয়র সাথে? রাগের বশে করা আমার এই জঘন্য কাজ প্রিয় ছোট মনে প্রচন্ড আঘাত এনেছে। এখন চাইলেও হয়তো সব ঠিক করা হবে না, তবুও আমি চেষ্টা করব। আমার আগের প্রিয়কে আমার চাই, খুব করে চাই। তাই আয়ন মনে মনে সাহস সঞ্চয় করে প্রিয়র দিকে এগিয়ে গেল। প্রিয়র কাছে বসে প্রিয়র একটা হাত নিজে দু হাতের মাঝে নিল। আয়নের এমন আচরণে প্রিয় কিছুটা অবাক হলেও কিছু বলল না, চেয়ে আছে আয়নের দিকে নিষ্পলক ভাবে। তোকে একটা গল্প বলবো, শুনবি? প্রিয় বুঝতে পারছে না আয়ন এখন আবার নতুন করে কি বলবে, তাই শুধু মাথা নাড়িয়ে সায় দিল। জানিস, আজও হলো সত্যি, আমি জানতাম না এই শহরে আমার আশিস নামের কোনো মামা আছে। মা কখনো বলেইনি তোদের কথা, কেন জানিস না? কিন্তু মামির মৃত্যুর খবর শোনার পর মাকে একটু বিচলিত হতে দেখেছি, তাই সেদিন না চাওয়া সত্ত্বেও মামাকে নিয়ে তোদের বাড়িতে যাই। সত্যি করে বলতে কোনো কষ্ট অনুভব হয়নি মামির লাশটি দেখে, হয়তো চিনতাম না বলে, কিন্তু তবুও মনটা কেন জানি ছটফট করতে লাগলো হঠাৎ কারো কান্না শুনে। তাকিয়ে দেখি লাশ থেকে একটু দূরে বসে একটা মেয়ে কান্না করছে, আর তার কোলে ছিল তারই 1 বছরের ছোট ভাই। কান্নার মাঝেও ভাইটিকে শান্ত করার চেষ্টা করছে মেয়েটি। কেন জানি একটা মায়া চলে আসলো মেয়েটিকে দেখে। আর আসারই কথা, মেয়েটি দেখতে খুব মিষ্টিও ছিল। সেদিন ওই মায়াটা নেই, মেয়েটির মাথায় হাত দিয়ে তাকে সান্ত্বনা করার চেষ্টা করেছিলাম। বিশ্বাস কর, সেদিন আর কিছুই ছিল না মনে। আস্তে আস্তে দিন গেল, বছর এলো, মেয়েটিও আস্তে আস্তে বড় হতে লাগলো।
আর নিজের অজান্তেই সে ছেলেটি মেয়েটির প্রতি দুর্বল হতে লাগলো। ও তো শুধু মেয়েটির সাহারা হতে চেয়েছিল, যাকে অবলম্বন করে মেয়েটি যাতে বাঁচতে পারে সুন্দরভাবে। কিন্তু ছেলেটি জানতোই না আসলে ও নিজের বেঁচে থাকার একটা অবলম্বন পেয়ে গেছে। ছেলেটি একটু গম্ভীর টাইপের ছিল ছোটবেলা থেকে, কারোর সাথে তেমন মেশা হয়নি কখনো ওর। কিন্তু সেই ছেলেটি তার ছোট বড় সব কথা শেয়ার করতে লাগলো সেই বাচ্চা মেয়েটির সাথে। জানি না কি শান্তি পেত, তবুও করতো। মেয়েটিও তার হাসি কান্না সবকিছুর মধ্যে ছেলেটিকে নিবিড় ভাবে জড়িয়ে ফেলতে লাগলো। সারাদিনের সব কথা ছেলেটির সাথে শেয়ার না করলে হয়তো ওর ঘুমই হতো না। ছেলেটিও মেয়েটির এই বাচ্চামোর স্বভাব আর ওর সব পাগলামিগুলোকে ভালোবাসতে লাগলো। না চাওয়া সত্ত্বেও একটা গভীর মায়ের বাঁধনে জড়িয়ে গেল দুজনে। একদিন ছেলেটি অনুভব করলো এটা শুধু মায়া না, অন্য কিছু। এটা চিন্তা করতে গিয়ে একটা অসহ্য যন্ত্রণা কুড়ে কুড়ে মনটাকে যেন খেয়ে ফেলতে লাগলো। কেন ছেলেটা কিছুতেই বুঝতে পারছিল না। অস্থিরতা এতটাই ভর করেছিল যে মাথার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে মন চাইছিল। ঠিক তখনই মেয়েটির সামনে এসে যখন বলল, আয়নদা তুমি ঠিক আছো তো? কেন এমন লাগছে তোমায়? আমি কি ডাক্তার ডাকবো? হঠাৎ করে মেয়েটির হাতের উষ্ণ সময়, বিশ্বাস কর আমি যেন মুহূর্তে চাঙ্গা হয়ে গেলাম। বুঝতে পারলাম বুকের সে ব্যথাটাও এখন আর করছে না। আমি নিষ্ফলক মেয়েটির দিকে তাকিয়েছিলাম। জীবনে প্রথম কাউকে একটু কাছে পেতে মন চাইল তীব্রভাবে, কিন্তু এই অপরিণত মেয়েটাকে কিভাবে বোঝাতাম আমার কি চাই ওর কাছ থেকে। ছেলেটি অপেক্ষা করতে লাগলো মেয়েটির পরিণত হওয়ার, যাতে করে ছেলেটি তার মনের কথাগুলো মেয়েটিকে বোঝাতে পারে। মেয়েটিও আস্তে আস্তে যৌবনে পদার্পণ করতে লাগলো, আর আগের থেকে অনেক বেশি সুন্দর হতে লাগলো। আর মেয়েটির এই সৌন্দর্য ছেলেটিকে আরো বেশি পাগল করতে যথেষ্ট ছিল। মেয়েটি এত কাছ থেকে কখনো বুঝতেই পারেনি ছেলেটি কি গভীরভাবে তাকিয়ে থাকে মেয়েটির সবকিছু চোখ দিয়ে শুষিয়ে নিত। মেয়েটির মনে কি পরিমাণ ঝড় তুলত। মেয়েটি ধীরে ধীরে যৌবনে পদার্পণ করা ছেলেটির মনে যে কি পরিমাণ ঝড় তুলত মেয়েটি কখনো বোঝেইনি। মেয়েটির প্রতিটি বিষয় খেয়াল রাখতে রাখতে ছেলেটি মেয়েটির প্রতি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে মেয়েটি একদিন ওকে ছেড়ে অন্যের কাছে চলে যায়। এর অনুভব করতেই মাথাটা বিগড়ে যেত। বারবার মনে শুধু একটা প্রশ্ন আসতো, কেন অন্যের কাছে যাবে? ও শুধুই আমার, ওর সবকিছুই আমার। কাউকে টাচ করো দূরের কথা, তাকে সামনেও আসতে দেবে না কখনো। কিন্তু আমি তোমাকে সবসময় দাদার চোখেই দেখেছি অয়নদা, অন্য কিছু না। আয়ন হেসে, আর এটাই তো আমার কষ্টটাকে আরো বাড়িয়ে দিত। আমিও নিজের মনকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে মেয়েটি ছোট, তার উপর তার কাজিন বোন, ওকে বোনের চোখেই দেয়। কিন্তু বিশ্বাস করো প্রিয়র দিকে তাকিয়ে আমি কখনো তোকে বোনের নজরে দেখতেই পারিনি, আর দেখতেও চাই না। এমন না আমি চেষ্টা করিনি তোকে বলতে, অবশ্যই করেছি। অন্য মেয়েদের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও করেছি, কিন্তু কেন জানি তাদের স্পর্শ আমাকে শান্তি দিত না। আমাকে উন্মাদ করার জন্য তোর একটু ছোঁয়া যেখানে যথেষ্ট, সেখানে তাদের সাথে ঘনিষ্ঠ হয়েও পেতাম না। অবশেষে নিজের সাথে অনেক লড়ে বুঝতে পারলাম এই মেয়েটিকে ছাড়া আমার চলবে না। আমার বাঁচার জন্য হলেও মেয়েটিকে চাই আমার। কে কি বলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। শুধু এতটুকুই জানি আমার প্রেরণা তুই, আমার অস্তিত্ব তুই, আমার আবেগ তুই, আমার ভালোবাসা তুই। সেই পিচ্ছি মেয়েটি যখন কিশোরীতে পরিণত হচ্ছিল তখনই ছেলেটি অনুভব করতে লাগলো কিছু মানুষের লোলুপ দৃষ্টি প্রতিনিয়ত মেয়েটির দেহের ওপর পড়ছে। আর পড়বেই না কেন, দিন দিন সেই পিচ্ছি মেয়েটি যে মারাত্মকভাবে সুন্দরভাবে বেড়ে উঠছিল, ঠিক সদ্য ফোটা কোনো পদ্ম ফুলের মতো। ওর সুন্দর মুখখানি, ওর চুল, আর সব থেকে যে ভয়ঙ্কর ছিল ওর উঠতি পড়া যৌবন, যা যে কোনো পুরুষের মনে ঝড় তুলতো এনফ ছিল। ছেলেটিরও তখন পাহাড় সমান ধৈর্যের পরীক্ষা চলছে, নিজেকে সংযত করার, মেয়েটির থেকে নিজেকে দূরে রাখার। কতটা কষ্ট হতো জানিস? নিজেকে বারবার এটা বোঝাতে হতো আমি কোনো রেপিস্ট না, তাহলে নিজেকে কেন সংযত করতে পারবো না? একজন ধর্ষক নিজেকে সংযত করার সামর্থ্য থাকে না বলেই তো করে, আর আমি মানুষ, কোনো জানোয়ার না। এতে করে ছেলেটির অস্থিরতা যেন আরো বেড়ে গেল। মেয়েটির প্রতি ছেলেটির আকর্ষণ টান আরো বাড়তে লাগলো। ছেলেটি দিন দিন ডেসপারেট হতে লাগলো মেয়েটিকে কাছে পেতে। মেয়েটির দিকে কারো কুদৃষ্টি কোনোভাবেই সহ্য করতে পারতো না, কারণ মেয়েটির সবকিছু দেখার, অনুভব করার, ছোঁয়ার অধিকার শুধু তার আর কারো না। আর সে কাউকে তার জিনিসটি ধরতেও দেবে না। আয়নের মুখে হঠাৎ এমন কথা শুনে প্রিয় ভীষণ লজ্জা পেতে লাগলো। লজ্জায় একেবারে যেন নেতিয়ে পড়ছে। আর পড়বে নাই বা কেন? আয়নকে ও কেবলই দাদার চোখে দেখেছে এত বছর। এমন না আয়ন সুন্দর না, আয়নের সৌন্দর্যের কাছে প্রিয় নিজেকে কিছুই মনে করে না। সে তো একদম একজন পারফেক্ট ম্যান, যে কোনো মেয়ে আয়নের জন্য পাগল হয়ে যাবে। কিন্তু প্রিয়, সে তো কখনোই সেই নজরে তাকায়নি আয়নের দিকে। তাহলে কিন্তু আয়ন যে ওর সব কিছু খুব গভীর দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে আসে এতটা বছর ধরে, তা প্রিয় আজ বুঝতে পারছে।
এটা ভাবতেই প্রিয় লজ্জায় মাথাটা তুলতেও পারছে না আয়নের সামনে। সবার দৃষ্টি তো আমি সংযত করতে পারবো না, তাই তোকে আড়ালে রাখার ব্যবস্থা করতাম। তোকে একা কোথাও যেতে দিতাম না, তোর পুরো লাইফটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসলাম। হঠাৎ আয়ন প্রিয়র সামনে হাঁটু গেড়ে বসে ওর দু হাতে নিজের হাতের মুঠির মধ্যে নিয়ে নিল। তাকা প্রিয় আমার দিকে, তাকা শোনা। প্রিয় নিচের দিকে তাকিয়েছিল, কিন্তু আয়নের গলার ব্যাকুলতা প্রিয়কে তাকাতে বাধ্য করলো। আয়ন প্রিয়র দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলল, কবে কখন কিভাবে নিজেকে তোর সাথে এতটা জড়িয়ে ফেলেছি সত্যি আমি বুঝতে পারিনি প্রিয়। যখন বুঝেছি তখন মনের মধ্যে না এক বিশাল ঝড়ে সেটা লড়াই করে এসেছি। আমি ভীষণ ক্লান্ত প্রিয়, নিজের সাথে নিজের লড়াই করে। আমি আর পারছি না, প্লিজ আমার ধৈর্যের পরীক্ষা নিস না। প্রিয় স্ট্যাচুর মতো বসে আয়নের কথাগুলো শুনছিল। আজ প্রথম প্রিয় আয়নের চোখে জল দেখতে পেল। কেন জানি প্রিয়র ভালো লাগলো না, ভেতরে কোথাও কি ব্যাপারটা লেগেছে। প্রিয়র মনটাও যেন কেমন কেমন করতে লাগলো। অদ্ভুত অনুভূতিগুলো ভালো লাগার না খারাপ লাগার অবশ্য প্রিয় বুঝে উঠতে পারছে না, কিন্তু প্রিয় এতটুকু ঠিকই বুঝেছে কতটা ভালোবাসলে প্রিয় মানুষটির থেকে দূরে থাকা যায় তার ভালোর জন্য। কিন্তু হোটেল রুমে সেদিনের ঘটনায় প্রিয় নিজের মনকে আবার ঘুরিয়ে ফেলল। নিজেকে আবার শক্ত করে আয়নকে নিচু গলায় প্রশ্ন করলো, তাহলে আমার সাথে এমন কেন করলে অয়নদা? তুমি তো রেপিস্ট নও। এত বছর তোমার কত কাছে ছিলাম আমি। হয়তো মাঝে মাঝে আমাদের মাঝে তেমন দূরত্বও ছিল না, কিন্তু তখন না বুঝলেও এখন বুঝতে পারছি তুমি তুমি নিজেকে কতটা সংযত করে রাখতে। তাহলে সেই তুমি কিভাবে অয়নদা? সেদিনের ঘটনার আগ পর্যন্ত তুমি আমার জন্য দাদাই ছিলে, কিন্তু তোমার সেই প্রস্তাবটা কতটা বাজে লেগেছিল আমার কাছে জানো? কতটা অস্বস্তিতে ফেলে দিয়েছিলে আমায়। আমার মরে যেতে মন চেয়েছিল এই কয়েকদিন। শোনা, একদম না। আয়ন প্রিয় ঠোঁটে আঙুল রেখে ওকে চুপ করতে বলল। কিছুক্ষণ চুপ থেকে আয়ন, এসব কথা আর কখনো বলবি না। আয়ন হাঁটু গেড়ে অবস্থায় প্রিয়কে একদম মুখের সামনে টেনে আনলো। দেখ, প্রথমত আমি তো দাদা নই প্রিয়, কাজিন ব্রাদার। আর তোর মুখ থেকে দাদা ডাকটা না আমার একদমই শুনতে চাইনি কখনো আমি। না, আমার পছন্দ না। তাই এখন থেকে শুধু আমার নিজের নাম ধরে ডাকবি। আর আমি যেহেতু তোর আপন ভাই না, তাহলে এখানে আমাদের সম্পর্কটাকে ঘৃণার বা অস্বস্তিকর কিছুই দেখতে পাচ্ছি না তো আমি মানি আমার সেদিন তোর সাথে এমন করা ঠিক হয়নি বিয়ের আগে। আর আমি নিজে কখনো স্বপ্নেও ভাবিনি তোর সাথে এমন করবো। তোকে হার্ট করতে চাইনি শোনা, কিন্তু সেদিন যা কিছু হয়েছিল এর কারণ কি তুই নিজে না বল? তুই নিজে স্বীকার করেছিস তোর অনেক ছেলেদের সাথে নাকি গভীর সম্পর্ক ছিল, আর এতে আমার কিচ্ছু যাওয়ার আসার কথা না। তুই কি বুঝতে পারছিলি প্রিয় সেদিন তুই ঠিক কি কি বলেছিলি? তার মানে কি ছিল? হ্যাঁ, তুই বহুত ছেলের সাথে শুয়েছিলি। আয়নের গম্ভীর কণ্ঠ। প্রিয় স্তব্ধ হয়ে গেল আয়নের কথায়। ও বলেছিল কিন্তু এসব মিন করে নয়। তোর এসব কথায় সেদিন আমার অবস্থা কি হয়েছিল জানিস? পুরো পৃথিবী জ্বালিয়ে ফেলতে মন চেয়েছিল। যেখানে আমি তো ছায়াও কাউকে ধরার অ্যালাউ করবো না, সেখানে তুই অন্য ছেলেদের সাথে ভাবতেও আমার শরীরে কাটা ধরে যেত। আমি সেদিন দেশ না ছাড়লে তোকে মেরেই ফেলতাম শোনা। প্রিয়র মুখে এক হাত রেখে আবার ভিতরের জানোয়ারটাকে তুই বের করে দিয়েছিলি, আর সেই জানোয়ারটাই সেদিন তোর সাথে এসব করতে পেরেছে, আমি না। তার মানে কি তুমি সেদিন আমার ভার্জিনিটি পরীক্ষা করতে চেয়েছিলে? প্রিয় ছলছল চোখে আয়নের দিকে তাকিয়ে কথাটা বলল। দিনেশ দাঁড়িয়ে আছে একটা বাচ্চাদের কিন্ডার গার্ডেন স্কুলের সামনে। রোদের তাপে দিনেশের পরনের শার্টটা কেমন ভিজে লেপটে গেছে শরীরের সাথে, তবুও চোখে মুখে নেই কোনো ক্লান্তি বা বিরক্তিবোধ। দিনেশ নিজের হাতের ঘড়ি দেখতে যখন ব্যস্ত, তখন আশেপাশে মেয়ে হতে শুরু করে বাচ্চাদের মায়েরা ব্যস্ত দিনেশকে দেখতে। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হওয়ার বেলা স্কুলের ঘন্টা বেজে গেল। ছোট ছোট বাচ্চারা দৌড়ে বেরোচ্ছে, কেউ কেউ তো তাদের মায়ের আঁচলের নিচে গিয়ে মুখ লুকাচ্ছে। দিনেশ মুগ্ধ হয়ে দেখছে এসব। প্রায় যখন সব বাচ্চারা চলে গেল, স্কুলটিও প্রায় খালি, তখনই সাদা কামিজ পরা একটি মেয়ে কাঁধে ব্যাগ নিয়ে মাথায় কাপড় দিয়ে বের হলো। অতিরিক্ত গরমের কারণে চুলগুলো এলোমেলো করে কোনো রকমে বেঁধে রেখেছে মেয়েটি। মেকআপবিহীন তৈলাক্ত ত্বকটি রোদের আলোয় কেমন চিকচিক করছে, তবু চেহারায় এক অদ্ভুত মায়া লেগে আছে। গেট থেকে বের হয়ে দিনেশকে দেখে মেয়েটি ভয় পেয়ে গেল। পাশ কাটিয়ে চলে যেতে চাইলে দিনেশ খপ করে মেয়েটির হাতের কোনোই ধরে ফেলে। মেয়েটির চারপাশে একবার তাকিয়ে অসহায় দৃষ্টিতে দিনেশের দিকে তাকায়, কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কি করছেন কি স্যার? এটা একটা পাবলিক প্লেস, প্লিজ এখানে এমন কিছু করবেন না যাতে আমার সম্মান নষ্ট হয়। দিনেশ হাতটা ছেড়ে দিয়ে গাড়ির দরজাটা খুলে দিল। তুমি যদি না চাও আমি এমন কিছু করি, তাহলে চুপচাপ গাড়িতে ওঠো। কিন্তু আমার আর কিছু বলতে পারলো না মেয়েটি। আজ দিনেশ প্রচন্ড রেগে আছে, যা ওকে দেখে বোঝা যাচ্ছে। আর রাখবে নাই বা কেন? তিতির দিনেশকে মোবাইলে ব্লক করে রেখেছে।
ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে রেখেছে। আগে যেখানে থাকতো সেই এলাকাটাও ছেড়ে নতুন এলাকায় এসে এই স্কুলে শিক্ষিকা পদে জয়েন করেছে। তিথি দিনেশের সাথে দেখা বা কথা হওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। তিথি ভাবতেই পারেনি দিনেশে এত তাড়াতাড়ি ওকে খুঁজে বের করে ফেলবে। হঠাৎ দিনেশের ধমকে চিন্তা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসলো তিথি। তিতির দিনেশের পিয়ে ছিল একসময়। অফিসে দিনেশের ছোট বড় সব কাজগুলো তিতির খুব যত্ন সহকারে করত। দিন দিন দিনেশও যেন তিতিরের অভ্যস্ত হয়ে পড়ছিল। টল হ্যান্ডসাম দিনেশকে দেখে অফিসের বেশিরভাগ মেয়ে হিমড়ি খেয়ে পড়তো। আর সেখানে তিতির দিনেশের দিকে তাকে ঠিকমতো কথাও বলতে পারতো না লজ্জায়। কেন জানি তিতিরের মুখ দিয়ে কথাই বের হতো না। ব্যাপারটা দিনেশের খুব ভালোই লাগতো। অফিসের এত স্মার্ট মেয়েদের মাঝে তিতিরকে বেমানান লাগলেও তিতিরের কাজ তিতিরকে দেখতে বাধ্য করতো সবাইকে, যা দিনেশকেও মুগ্ধ করত। আসলে স্মার্টনেস পোশাকে আসে না, আসে তার চরিত্রে, তার শালীনতায়, তার রুচির মাধুর্যে। তাই তো সালোয়ার কামিজ পরা এই মেয়েটি দিনেশের চোখে যেন বারবার বিত্ত। এছাড়া বাকি সব মেয়েদের মতো তিতিরও ক্রাশ খেয়ে বসেছিল নিজের বসের উপর। লুকিয়ে লুকিয়ে দিনেশকে দেখা, দিনেশের যাওয়ার আগে সবকিছু রেডি করে রাখাই যেন নিত্যদিনের রুটিন ছিল তিতিরের। দিনেশ মেয়েদের মধ্যে খুব পপুলার ছিল। তার একটি কারণ হচ্ছে দিনেশ নিজেও মিডিয়া জগৎ থেকে এসেছে। এখনো অনেকের রিকোয়েস্টের মাঝে মাঝে টিভির বিভিন্ন শোতে দেখা যায় দিনেশকে। ওর পার্সোনালিটি ও লুক সব কিছুই যেন জাস্ট ওয়াও। তাই তো তিতিরের মতো মেয়েকেও দিনেশকে না দেখে পারত না। দিনেশ এসব বুঝেও কিছু বলতো না। তিতিরের এই লুকোচুরি ও লজ্জায় লাল হওয়া মুখখানি দেখে দিনেশের খুব ভালোই লাগতো। এর কারণ একটাই ছিল, তিতিরকে দিনেশের চোখে অন্যরকম লেগেছে। অন্য মেয়েরা যখন দিনেশের দিকে তাকিয়ে থাকতো, দিনেশের মাঝে মাঝে খুব অস্বস্তি লাগতো। কারণ একটাই, মেয়েরা শুধুই ওর বিশাল দেহ আর টাকাটা দেখে আকর্ষিত হতো, যা তাদের লোলুপ দৃষ্টিই বলে দিত। এমন হাজারো মেয়ের সাথে দিনেশ মিশেছে, তাই নারীর চোখের দৃষ্টি পড়া দিনেশের কাছে কঠিন কিছু না। তিতিরের চোখের ভাষাও দিনেশ খুব শীঘ্রই বুঝে গিয়েছিল। হঠাৎ গাড়িটি থেমে গেল। তিতিরও তার ভাবনা জগৎ থেকে ফিরে এলো। আশেপাশে তাকিয়ে দেখে চারপাশে তেমন কিছুই নেই, নির্জন একটা জায়গা। তিতির কিছুটা ভয় পেয়ে গেল। দিনেশ ওকে এখানে কেন নিয়ে এসেছে এসব ভেবে। তোমার তখন পড়ছে আমি, তোমার তৃষ্ণায় মরছি, তোমার দেওয়া কষ্টগুলো দুহাত দিয়ে কুড়িয়েছি। ভালোই যখন বাসবে না তখন কাছে কেন এলে? বুকের ভেতর ভালোবাসার তৃষ্ণা বাড়িয়ে কেন চলে গেলে? দিনেশ গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করেই কথাগুলো বলছে। হঠাৎ চৌকিতে তিতিরের দিকে তাকালো। দিনেশের এই তীক্ষ্ণ দৃষ্টি তিতিরকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। বলো তিতির, বলো, ধর্ম কি আসলে ভালোবাসার থেকে অনেক বেশি বড়? তাহলে বলো, পৃথিবীতে যত শিল্প আছে, সৌন্দর্য আছে, নিদর্শন আছে, তাতে কোনো ধর্মের হাত নেই? ভালোবাসার হাত কেন আছে জানো কি? যুদ্ধে লাখ লাখ মানুষকে নির্মমভাবে খুন করা বিশাল ক্ষমতাশীল মোগল সম্রাটকেও ভালোবাসার জন্য মাথা নত করতে হয়েছিল। আর প্রেমের নিদর্শন হিসেবে তাজমহল দিয়ে গিয়েছে জগতের কাছে। প্রত্যেকটি মানুষ যদি শুধু ধর্ম নিয়ে পড়ে থাকতো, তাহলে সবাই উন্মাদ হয়ে পাগল হয়ে যেত, একজন আরেকজনকে টেনে হিচড়ে খেত। ভালোবাসা আছে বলেই তা হয় না। তিতিরকে এক টানে নিজের কাছে নিয়ে আসলো দিনেশ। বড় তিতির, তুমি শুধু এই কারণে আমার থেকে দূরে যেতে পারো না। তোমাকে বুঝতে হবে, সবার আগে আমি মানুষ। আমার ভেতরে তোমার মতো একটা মন আছে, যেখানে প্রতি মুহূর্তে শুধু তোমাকে স্মরণ করে। আমার শরীরের রক্ত তোমার রক্তের মতো লাল। ধর্ম যেহেতু আমাদের সবকিছু আলাদা করেছে, তাহলে তোমার আল্লাহ আর আমার ভগবান কেন প্রত্যেকটা মানুষকে একরকম বানিয়েছে বলো তো? আমি জানি না এত কিছু। প্লিজ আমাকে এভাবে প্রশ্ন করে বিব্রত করবেন না। আমি বাসায় যাব। তিতি নীরবেই কেঁদে ওঠে। আমাকে এভাবে পাগল করে তুমি কিভাবে ভালো থাকতে পারো তিতির? তোমার কি একবার আমার প্রতি মায়া হয় না? তিতিরের মুখটা নিজের মুখের সামনে নিয়ে এলো দিনেশ। শুষে নিয়ে নিল তিতিরের চোখের জলগুলো বড় আবেশে। কপালের সাথে কপাল রেখে বলে উঠল, ধর্মের দোহাই দিয়ে তুমি আমার থেকে দূরে যেতে পারবে না তিতির। আমি দেব না তোমাকে যেতে। তার জন্য যদি আমাকে তোমার সাথে কঠোর হতে হয়, আমি তাও হব। প্রিয়র কথায় আয়ন কিছুক্ষণ চুপ থেকে প্রিয়কে বোঝার চেষ্টা করছে। হঠাৎ যেন প্রিয় অনেকটা বুদ্ধিমান হয়ে গিয়েছে। আয়ন কি জবাব দেবে সত্যিই বুঝতে পারছে না। আর সত্যটাও যে প্রিয়কে বলা যাবে না, এটা খুব ভালো করেই বুঝতে পারছে। এতে প্রিয়কে আয়ন আরো হারিয়ে ফেলবে। আয়নের মনে কিছুটা সংশয় ছিল প্রিয়কে নিয়ে, আর তা দূর করতে আয়ন প্রিয়কে সেদিন সেই নোংরা অফারটা করেছে। সেদিন হোটেল রুমে আয়ন যখন প্রিয়কে নিয়ে এসেছিল, তখন আয়নের মস্তিষ্কে শুধু একটা কথাই ঘুরছিল, আমার অনেক ছেলের সাথেই গভীর সম্পর্ক আছে অয়নদা। আমার মনে হয় না এতে তোমার কিছু যাওয়া আসার কথা। এটা আমার জীবন, ডিসিশনও আমার। আর আমি এখন বাচ্চা নই। প্রিয়র এই চারটে কথা আয়নকে মুহূর্তেই বিধ্বস্ত করে দিয়েছিল। তাই তো আয়ন এই দেশ ছেড়ে সব কিছু ছেড়ে বাইরে চলে গিয়েছিল। ওখানে গিয়েও আয়ন শান্তিতে থাকতে পারেনি,
বারবার প্রিয় কথাগুলো আয়নের কানে বাজতে থাকতো। অনেক ভেবে আয়ন ডিসিশন নেয় প্রিয়কে যেহেতু ভোলা সম্ভবই নয়, তাই ওকে কাছে রেখেই শাস্তি দেবে আয়ন। তাই তো আবার দেশে ফিরে আসে বাংলাদেশে। প্রিয়র সাথে সেদিন আয়ন প্রথম মিলনেই বুঝতে পারে প্রিয় এখনো আগের মতোই পবিত্র। কিন্তু আয়ন বোঝার আগেই সব কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল। প্রিয় নেশায় পড়ে গিয়েছিল আয়ন সেদিন। যাকে ভালোবাসবে তার সাথে দেহের আকর্ষণ থাকতেই পারে। অতিরিক্ত ভালোবাসার সাথে দেহের চাহিদাটাও বেড়ে যায়। তখন তাকে কন্ট্রোল করতে সব থেকে বেশি কষ্টকর হয়। আর আয়ন তো তার ভালোবাসার মানুষটির এত পাশে থেকেও তাকে গভীরভাবে কখনো ধরতে পারেনি। এমন না আয়নের মন চায়নি প্রিয়কে ও যতই আগলে রাখুক, দিন শেষে ও একজন পুরুষই ছিল। তাই প্রিয়কে পাওয়ার ইচ্ছাটা ওর মন মস্তিষ্কে প্রবলভাবে ছিল। তাই সেদিন হোটেল রুমে প্রিয়কে এত কাছে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারেনি আয়ন। প্রিয়র উপর ঝাঁপিয়ে পড়ে, নিজের পুরুষত্বটা প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ে। আয়নের ভেতরে একটা জেদ যেন সেদিন চেপে ধরেছিল। কেন প্রিয় আয়নকে রেখে আরেকজনের কাছে ভালোবাসা খুঁজতে যেতে হলো? একবার শুধু মুখ দিয়ে বলতো প্রিয়, সবকিছু ওর পায়ের সামনে এনে দিত আয়ন। কিন্তু না, প্রিয় তা করেনি। কি হলো অয়নদা, জবাব দিচ্ছ না কেন? আয়ন হেসে দেয় প্রিয়র কথায়। তিয়াস অফিসে লিফটে উঠে মাত্র বাটন টিপ দিতে যাবে, তখনই একটা মেয়ে চিৎকার দিয়ে ইশারা করে ছুটে আসছে লিফটটা যাতে বন্ধ না করে। তিয়াস লিফটটা বন্ধ হতে আটকে দিল, আর মেয়েটিও যেন ঝড়ের গতিতে লিফটে প্রবেশ করলো। তিয়াস মেয়েটিকে সামনে দিয়ে দেখতেই পারেনি কে। প্রচন্ড গরম, আর তার উপরে অনেকটা পথ হেঁটে এসেছে বলে দিশার ঘামগুলো কেমন চুয়ে চুয়ে পড়ছে ওর শরীর দিয়ে। এতে করে দিশার কামিজটা শরীরের সাথে একদম লেপ্টে লেগে আছে। তিয়াস দিশার পেছনে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, আর ওর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দিশাকে পা থেকে মাথা পর্যন্ত পুরো স্ক্যানিং করে ফেললো। একদম পারফেক্ট বডি সাইজ, শুধু বলে থেমে গেল। হঠাৎ লিফটটা মাঝপথে বন্ধ হয়ে গেল। কাল থেকে লিফটটা সমস্যা করছে। তিয়াস সিকিউরিটিকে বলেও গিয়েছিল কি সমস্যা চেক করাতে, কিন্তু লিফটের অবস্থা থেকে মনে হয় না এরা কিছু করেছে। তিয়াস খেয়াল করলো মেয়েটি আরো বেশি ঘামছে, তাই বারবার নিচের ওড়না দিয়ে ঘাম মোছার চেষ্টাও করছে। তিয়াস মানবতার খাতিরে পেছন থেকেই জিজ্ঞাসা করলো, হ্যালো মিস, আপনি ঠিক আছেন? দেখুন, ভয় পাবেন না, লিফট এখনই চালু হয়ে যাবে। এটা বলতে না বলতে লিফটের লাইটগুলো বন্ধ হয়ে গেল। আর দিশা ভয়ে তিয়াসকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। তিয়াস তো মুহূর্তেই ফ্রিজ হয়ে গেল। হঠাৎ মনে হলো মেয়েটি বিড়বিড় করে কিছু একটা বলছে। কানটা একটু খাড়া করে শোনার চেষ্টা করে বুঝতে পারলো মেয়েটি অন্ধকারে ফোবিয়া আছে। এমন ঘুটঘুরে অন্ধকার দেখে মেয়েটি না বেড়ে একজন অচেনা ছেলেকে জড়িয়ে ধরেছে। তিয়াসের বুঝতে বাকি রইল না, কিন্তু হঠাৎ হাতের বাঁধন হালকা হলে তিয়াস বুঝে যায় মেয়েটি জ্ঞান হারিয়েছে। পড়ে যাওয়ার আগেই তিয়াস মেয়েটিকে ধরে ফেলে। পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ লাইটটা অন করে মেয়েটির মুখের দিকে ধরলো। ফ্ল্যাশ লাইটের আলোতে মেয়েটির মুখ দেখে তিয়াস একটু মুচকি হাসলো। তখন তাড়াহুড়োতে ও মেয়েটিকে খেয়ালই করেনি কে, তাই চিনতেও পারেনি। তবে মেয়েটির ব্যাকসাইড দেখে চেনা চেনা লাগছিল ওর। আচ্ছা বলুন তো, ঘাসের মাঝে আপনি সুজ হারিয়েছেন, সেটা কতভাবে খুঁজে বের করবেন আপনি? ইন্টারভিউ দিতে এসে এমন অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হতে হবে তিতির কখনো ভাবতেই পারেনি। এ কেমন প্রশ্ন! ওর এত বছরের পড়াশোনা দিয়েও তো এই প্রশ্নের সঠিক উত্তর খুঁজে বের করতে পারবে কিনা সন্দেহ। এমনি বেচারে আগের থেকেই নার্ভাস ছিল, তার উপর অফিসে এসে চারিদিকে এত মানুষ দেখে আরো বেশি যেন নার্ভাস হয়ে গিয়েছিল। এত সুন্দর আর স্মার্ট মেয়েদের মাঝে নিজেকে কেমন আদিম যুগের খালাম্মাদের মতো লাগছিল। বেচারি তিতির ভাবতেই পারেনি এরপর তো আরো বড় ঝাটকা অপেক্ষা করছিল ওর জন্য। যখন দিনেশ প্রবেশ করলো অফিসে, আশেপাশের মেয়েদের মতো তিতির রিয়েক্ট না করলেও ভেতরে যেন অস্থিরতা আরো বেড়ে গেল। কারণ দিনেশকে কেবল এতদিন টিভিতেই দেখেছে তিতির। মডেলিং লুকে কি যে সুন্দর লাগতো ছেলেটিকে। ভাবতো সবই বুঝি মেকআপের কারিশমা, কিন্তু দিনেশ তো স্ক্রিনের বাইরেও অনেক সুন্দর ও হ্যান্ডসাম। শুকনো একটা ঢোক গিল তিতির। তার মানে ইন্টারভিউ কি দিনেশ স্যার নেবে? ভাবতেই কাঁপতে লাগলো তিতির। হ্যালো মিস, কি ভাবছেন? দিনেশের জিজ্ঞাসা দৃষ্টি জানতে চাইছে। কিছু না তো স্যার। তিতির একটু ঘাবড়ে উত্তর দিল, ওকে আচ্ছা, ওটা বলতে না পারলে এটা বলুন, নিজের বসকে ইমপ্রেস করার জন্য আপনি কি কি করতে পারবেন? কিছুক্ষণ দিনেশের দিকে তাকিয়ে এবার তিতির মুখ খুলল। অফিসের কাজগুলো নিষ্ঠার সাথে করে নিজের দায়িত্বগুলো যথার্থভাবে করলে বস নিশ্চয়ই খুশি না হয়ে পারবেন না। আর আমার মনে হয় না একজন আদর্শবান বসকে এর বাহিরে ইমপ্রেস করতে কিছু লাগবে। আর দিনেশ বাঁকা হাসলো তিতিরের উত্তর শুনে। ওর এত বছরের ক্যারিয়ারে এমন উত্তর খুবই কম শুনেছে দিনেশ, তাই আরো একটু ভালো করে রিডিং করতে লাগলো তিতিরকে। তিতিরের পুরো সিভিটা ভালো করে আরো একবার চোখ বোলালো। এরপর তিতিরকে আপনি আসতে পারেন এবার বলে বিদায় দিল। তিতির ভেবে নিয়েছিল এবারও বুঝি চাকরিটা আর হবে না। দিনেশের কণ্ঠ শুনে তিতির আবার বর্তমানে ফিরে এলো। দিনেশ এক প্রকার জোর করেই ওকে ওর বাড়িতে নিয়ে এসেছে। তখন
আর তিতিরকে নিচের বেডরুমে রেখেই চলে গেল অন্য রুমে, একটু কাজ আছে বলে। তিতি তাকিয়ে দেখে দিনেশ ওর একদম সামনে দাঁড়িয়ে আছে। একটু খেয়াল করে দেখলো এর মধ্যেই সাবান নিয়ে ড্রেসও চেঞ্জ করে ফেলেছে দিনেশ। দিনেশ তিতিরের সামনে কিছু কাপড় দিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসো তিতির, তোমার ড্রেসটা ঘেমে নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু তিতির একরোখার মতো বসেই আছে। আর কখন ধরে বাচ্চাদের মতো বায়না ধরেছে। আমি বাড়ি যাব, সময় মতো বাড়ি না গেলে বাবা আমার টেনশন করবে খুব। দিনেশ একটু মুচকি হেসে তিতির দিনেশের দিকে তাকালো। ও দৃষ্টি খুবই সরল। দিনেশ তিতিরকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। তিতির চমকে গেল। তার মানে দিনেশ সবকিছু জেনে প্ল্যানিং করেই তিতিকে এখানে এনেছে, কিন্তু কেন? আর এখন কি হবে ভাবতেই তিতির ভয় পেয়ে গেল। দিনেশের গভীর নিঃশ্বাসগুলো আশ্রয় পড়ছে তিতিরের মুখের উপর। তিতির হঠাৎ যেন জমে গেল, না পারছে দিনেশকে সরাতে, না পারছে নিজেকে নিয়ন্ত্রণ করতে। আবেশে চোখ দুটো বন্ধ করে ফেললো। তাই তিতির নড়তেও পারছিল না, পাগল যেন কেউ শক্ত করে ধরে রেখেছে। আর দিনেশও যেন হঠাৎ করে নিজের নিয়ন্ত্রণ হারালো। তিতিরের শরীরের ঘ্রাণটা ভীষণভাবে কাছে টানছে ওকে। এই সেই ঘ্রাণ যা দিনেশকে আগেও পাগল করেছে, আজ তো আরো বেশি করে পাচ্ছে তীব্র থেকে তীব্রভাবে। দিনেশ যেন নিজের মাঝে নিয়ে আজ ওর না গিয়ে স্পর্শ করছে তিতিরের গলা ও ঘাড়ের সংযোগ স্থলে। খুব তীব্রভাবে টানছে তিতিরের শরীরের এই ঘ্রাণটা। ডুবে যেতে মন চাইছে তিতিরের মাঝে আজ। তিতিরকে খুব করে কাছে পেতে মন চাইছে। দিনেশ খুব শক্ত করে তিতিরের হাত দুটোকে চেপে ধরল। ওর চাহিদাটা যেন আজ একটু বেশি প্রবল হয়ে গিয়েছে। মানতে মন চাইছে না কিচ্ছু, শুধু তিতির নামের এই মেয়েটাকে আজ হাতড়িয়ে হাতড়িয়ে পুরো দেখতে চাইছে। হঠাৎ তিতির নিজের সম্ভিত ফিরে পায় আর নিজের সর্বশক্তি দিয়ে দিনেশকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। তিতিরের এবার ভীষণ রাগ উঠে গেল। সমস্যা কি আপনার? কতবার বলেছে আমার থেকে দূরে থাকুন, কেন এখানে এনেছেন আমাকে? আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না, বাড়ি যাব আমি। বলে চেঁচিয়ে উঠল। কোনো ছেলেকে আমার আশেপাশে সহ্য করতে পারতে না তুমি অয়নদা? তোমার কারণে স্কুল কলেজে আমার কোনো ছেলে ফ্রেন্ড ছিল না, এমনকি এলাকার ছেলেরাও আমার সামনে এসে দাঁড়িয়ে কথা বলতে ভয় পেত। ব্যাপারটা আমার খুবই খারাপ লাগতো। আমি বুঝতে পারতাম না কেন তুমি এমন করতে। তুমি কখনো আমাকে তোমার অনুভূতিগুলোর সাথে পরিচিত হতে দাওনি, নিজের ভালোবাসাকে আড়ালে রেখেছো। এতে আমার কি দোষ? আমি ভাবতাম তুমি আমাকে মায়া আপুর মতো বোন ভেবে এত আদর করতে, কেয়ারিং করতে। বিশ্বাস করো, কখনো আমার নজরে আমি এর বাইরে কিছুই দেখিনি। আমার জীবনে তোমাকে ছাড়া যদি কোনো পুরুষ এসছে, সে শুধু রুহান ছিল। নামটি শুনে মুহূর্তেই আয়নের চেহারার রং পাল্টে গেল। হাত দুটো মুট করে নিজেকে কন্ট্রোল করার যথাসাধ্য চেষ্টা করতে লাগলো আয়ন। ভীষণ একটা কষ্ট হচ্ছে মনে, শ্বাস নিতে পারছে না মনে হয়। আয়নের এখন মনে হচ্ছে কেউ যেন আয়নকে ধরে বেঁধে গভীর জলে ফেলে দিয়েছে। সেখান থেকে আয়ন না পারছে উঠতে, না পারছে নিঃশ্বাস নিতে, তবুও নিজেকে সামলাতে চেষ্টা করছে। কিন্তু কতক্ষণ? রুহান তোমার সম্পর্কে তেমন কিছু জানতো না আয়নদা, তাই তো সাহস করেছে আমার কাছে আসতে, আমার সাথে কথা বলতে। আর তুমি যখন দেশে ছিলেও না, আমি একটা মেয়ে, আর আমারও কিছু চাওয়া পাওয়া ছিল। নিজের বান্ধবীদের মতো বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে, আনন্দ করতে চেয়েছিলাম। আর তখনই রুহান আসে আমার জীবনে। আমি জানি না রুহান আমার সাথে এমন কেন করেছে, কিন্তু আমার মনে শুধু এতটুকু প্রশ্ন বারবার আসছে, তুমি কি রুহানের সাথে এমন কিছু করেছো যা আমি জানি না? প্লিজ বলো, কারণ এর আগেও তুমি অনেক ছেলেকে মারধর করেছো আমার জন্য। এদের মধ্যে অনেকেরই অবস্থা ভীষণ খারাপ ছিল। আমি শুধু জানতে চাই, রুহানের সাথে আমাকে ছেড়ে যাওয়ার পেছনে তোমার হাত নেই তো অয়নদা? আয়ন নিজেকে আর ধরে রাখতে পারল না। প্রিয়র মুখে অন্য ছেলের নাম নেই সহ্য হয় না। তার উপরে সেই ছেলে চলে যাওয়ার পেছনে প্রিয় আয়নকেই সন্দেহ করছে। এতক্ষণ চুপচাপ প্রিয় সামনে বসে থাকলেও এবার যেন মাথা গরম হয়ে গিয়েছে আয়নের। চেয়ারটাকে লাথি মেরে ফেলে দিল। আয়নের এখনো কাণ্ডে প্রিয় ভয় পেয়ে গেল। এমনিও আয়নের রাগকে বাঘের মতো ভয় পায়, আর না বুঝে প্রিয় আবার একই ভুল করছে। আমাকে কি তোর জানোয়ার মনে হয় নাকি কুকুর? বল, এত কিছুর পর তুই এখনো শুধু ওই ছেলের কথা চিন্তা করছিস? আমার না, আমার অনুভূতি, আমার আবেগ, ভালোবাসা তোর কাছে কোনো মূল্যই নেই প্রিয়। কথা বল প্রিয়, আমার দিকে তাকা। এখন কেন চোখ রাখতে পারছিস না বল? প্রিয়র বাহু দুটো শক্ত করে চেপে ধরে আয়ন। আমার প্রশ্নের উত্তর দে প্রিয়। কেউ কিছু জিজ্ঞেস করলে বলতে হয়, এতটুকু তো ম্যানার্স আমি শিখিয়েছি তোকে নিশ্চয়ই। তাহলে বল, কোথায় তোর রোহান? আমি তো চলে গিয়েছিলাম তোর ধোঁকা পেয়ে, তাহলে তোর রোহানও কেন চলে গেল? নাকি তোকে দিয়ে ওর সাধ্য হাসিল হয়নি বলে চলে গেছে, আর এখন তার দোষ তুই আমার উপর চাপাচ্ছিস? বল প্রিয়,
কি নেই আমার? আর কি দিয়েছে এমন রোহান তোকে যে তুই ওকে ছাড়া আর কিছু চোখে দেখিস না? আমার মাঝে এমন কি নেই যা তুই ওর কাছে থেকে পেয়েছিস? বল প্রিয়, বল। প্লিজ অয়নদা স্টপ। কিসব বলছো তুমি? প্রিয় কান্না করতে করতে বলল। আয়ন প্রিয়কে ছেড়ে দিয়ে প্রিয় থেকে কিছুটা দূরে সরে গেল। নিচে চুলগুলো দু হাত দিয়ে টানতে লাগলো, হয়তো রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছে। আমি ক্লান্ত প্রিয়, ভীষণ ক্লান্ত। তোর সাথে নিজের সাথে লড়াই করে আমি ভীষণ ক্লান্ত। তুই আমার সাথে রোহানের তুলনা করছিস, যার আমার সামনে দাঁড়িয়ে কথা বলারও যোগ্যতা নেই। টাকা দিয়ে কারোর যোগ্যতা মাপা যায় না অয়নদা। আর আমি তো শুধু ছোট্ট একটা প্রশ্ন। আর বলতে পারল না প্রিয়। ধাক্কা দিয়ে প্রিয়কে বিছানায় ফেলে দিল আয়ন। দু হাত বিছানায় চেপে ধরে প্রিয়র উপরে উঠে পড়ল। আচমকা এমন ঘটনায় প্রিয় আরো বেশি ভয় পেয়ে গেল। ঘামতে লাগলো প্রচুর, ঠোঁট দুটো কাঁপতে লাগলো। আয়ন মুগ্ধ হয়ে প্রিয়র ভীতু মাখা মুখটা দিকে তাকিয়ে আছে। আয়নের চোখ বিবরণ করছে প্রিয়র চোখ, ঠোঁট আর গলা বেয়ে নিচের দিকে প্রিয়র সপ্ত যৌবনপ্রাপ্ত বুকের ওঠা নামার উপর। আয়নের মনে আবার বিশাল ঝড় শুরু হতে লাগলো। প্রিয়কে কাছে পাওয়ার, ওকে ছোঁয়ার। আয়ন চায় ওর সবটুকু ভালোবাসা দিয়ে প্রিয়কে ভালোবাসতে, নিজের কাছে আনতে, একদম বুকের ভেতরে ঢুকিয়ে রাখতে। আবার যেন নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে পড়ছে। নিজেকে কন্ট্রোল করতে আয়ন কয়েকটা জোরে নিঃশ্বাস ছাড়লো। বল প্রিয়, কি দিয়ে যোগ্যতা ভাববো? ও তোকে কি এমন সুখ দিয়েছে যে আমি তোকে দিতে পারবো না? বল। আয়ন চিৎকার করে। প্রিয় ভয়ে এবার কেঁদেই দিল জোরে। আয়নের হুঁশ আসলো ও কি করছে। সাথে সাথে প্রিয়কে ছেড়ে দিয়ে বিছানায় বসে পড়লো মাথা চেপে। নিজের উপরে রাগ উঠছে এখন। কেন নিজের এই রাগটাকে সে কন্ট্রোল করতে পারে না? কেন? আয়নার কিছু না বলেই চলে গেল কোথাও। প্রিয় কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়লো। হাঁটুতে মাথা গুঁজে নিজের সাথে নিজেই বলতে লাগলো, কেন বোঝো না অয়নদা? বলে দিলেই ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসা মানে তো একটা নির্ভরতার হাত, যা আমি তোমার কাছে থেকে পেতে চাই। কিন্তু তুমি বারবার ভুল বোঝো আমাকে অয়নদা। কেন ভরসা করো না আমাকে? আমার প্রতি না থাকলেও নিজের ভালোবাসার প্রতি তো রাখো। লিফটের দরজা খোলার সাথে সাথে ম্যানেজার মারুফ তিয়াসের কোলে একটা মেয়েকে দেখে কিছুটা চমকে গেল। স্যার আপনি ঠিক আছেন তো? আর এই মেয়েটিকে? অবাক করে চোখে দিশাকে কোলে নিয়ে লিফট থেকে বের হতে হতে বলল, আমার বউ দেখতে পারছেন না? তাই তো কুলে করে নিয়ে যাচ্ছি। আর শুনুন, আমার বউয়ের চশমা আর পাঁচটা আমার কেবিনে নিয়ে আসুন। বলেই তিয়াস দিশাকে কোলে করে নিজের কেবিনের দিকে হাঁটা ধরল। অফিসের সব স্টাফরা চেয়ে চেয়ে ব্যাপারটা দেখছে আর উপভোগ করছে। কেউ কেউ তো কানাঘুষি শুরুও করে দিয়েছে। মারুফও তাড়াতাড়ি করে চশমা আর পাঁচটা নিয়ে তিয়াসের কেবিনের দিকে ছুটল। ব্যাপারটা তার কাছে দারুণ ইন্টারেস্টিং লাগলো। ভাই এই স্যাম্পল কোথায় পেলি? লিফটে। তিয়াস একটু মুচকি হেসে, কিন্তু যে মেয়ে তোকে দেখলে 10 হাত দূরে থাকে সে আজ একেবারে কোলে এসে পড়েছে, ব্যাপারটা কি? আরে ওর অন্ধকারে বা বন্ধ করে ফুবিয়ে আছে। লিফট বন্ধ হবার পর থেকেই অস্বাভাবিক আচরণ করছিল। আর যখন লাইটও চলে গেল, ম্যাডাম ভয়ে গান হারিয়ে ফেলে। তাই বর্তমান ম্যাডাম আমার কুলে। তুই কি ভাবিস এই মেয়ে সুস্থ থাকলে কি আমি ওকে কুলে তুলে নিতে পারতাম? ধরার আগেই তো ধরু মারে। অনেক হেসে দিল তিয়াসের কথায়। কথাটা একদম সত্য। ভাই এতক্ষণ হলো জ্ঞান ফিরছে না কেন? মরে টরে গেল না তো? কিসব বলছিস? দাঁড়া আমি দেখছি। তিয়াস গ্লাস থেকে পানি নিয়ে দিশার মুখে মারল। মুখের উপর পানি পড়ায় থরফড়িয়ে দিশা উঠে বসলো। ব্যাপারটা বুঝতে 1 সেকেন্ড টাইম নিল। সামনে দুটো মানুষের অবয়ব দেখতে পাচ্ছে, তবে ভালো করে স্পষ্ট তাদের চেহারা দেখতে পারছে না। তিয়াস ব্যাপারটা বুঝতে পারে, তাই টেবিলের উপর থেকে চশমাটা নিয়ে দিশার চোখে পড়িয়ে দিল। আমি তো ভুলেই গেছিলাম, তুমি তো আবার দিন কানা। এখন দেখতে পারছেন তো আমাকে? বলে এক চোখ টিক মারে। তিয়াসকে সামনে দেখে দিশা ছিটকে দূরে চেপে বসে। আমি এখানে কি করে এলাম? দিশার এমন আচরণে তিয়াস মোটেও অবাক হলো না, কারণ প্রায় এমনই হয়। তিয়াসকে দেখলেই কেন জানি এই মেয়ে দূরে সরে যায়, ভয় পায়। মাঝে মাঝে তো দিশার বিহেভিয়ার দেখে মনে হয় তিয়াস কোনো ডাকাত। দিশার যা মূল্যবান কিছু আছে সব লুট করে নিয়ে যাবে। দিশার প্রশ্নের উত্তর অনেক দিল। কেমনে আবার তিয়াসের কোলে করে? এতক্ষণে তো কোলে ছিল, আর এখন আবার নাটক করছো? কি? দিশা চমকে গেল কথাটা শুনে। কি না ম্যাডাম? জি। তিয়াস এবার সোজা প্রশ্ন করলো, আপনি এখানে কি করছেন মিস দিশা? আমি তো আয়ন ভাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম। তিয়াস ভ্রুটা কুঁচকিয়ে, কেন? আয়ন ভাই আমাকে আসতে বলেছে তাই।
ও, কিন্তু ভাইয়া তো এখনো আসেনি অফিসে। আর আসবে কিনা আজ তাও ঠিক নেই। তুমি এখানেই বসো, আমি ফোন করে জিজ্ঞেস করছি ভাইয়া আজ আসবে কিনা। নুরবিলায় আজ রাতে ডিনার পার্টির আয়োজন করা হয়েছে। নীলিমা আর ওর পরিবার সহ কিছু ফ্যামিলি ফ্রেন্ডসদেরকেও ইনভাইট করা হয়েছে এই ডিনার পার্টিতে। আয়ন বাসায় এসে উক্ত ব্যাপারটা বুঝতে একটু সময় লাগলো। মায়া আয়নকে দেখে কিছু বলতে যাবে তার আগেই মোহিনী তার নাক ঢুকিয়ে দিল এর মাঝে। ওই তো আসছে আমাদের অয়ন। দেখো না, ঘরে নতুন বউ, অথচ ছেলে আমাদের সারা দিন শুধু অফিসে সময় কাটায়। কি কপাল। বলছি কি, এখন তো বিয়ে হয়ে গিয়েছে, নতুন বউকে একটু সময় দাও, তা না করে শুধু কাজ আর কাজ। কথাটা অনেকটা ব্যঙ্গ করেই বলল মোহিনী, যা আয়নের বুঝতে একটুও সমস্যা হয়নি। আচ্ছা যাই হোক আয়ান, দেখো কে এসেছে। নীলিমাকে ইশারা করে। মেয়েটি কত ভালো, দেখো আগের কথা কিচ্ছু মনে রাখেনি। তোমার প্রতি নাকি তার কোনো অভিযোগ নেই। এসব মেয়েরাই তো ঘরের লক্ষ্মী হয়। আমি তো আমার তিয়াসের জন্য এমন একটা মেয়েকেই চাই। ফুপু যে আজকে সকালের অপমানের বদলা নিতেই এত সব আয়োজন করেছে তা আয়ন খুব ভালো করেই বুঝতে পারছে। এই মোহিনী ফুপুর রগে রগে চেনা ওর, কিছু তো প্ল্যানিং করছে। আয়ন মনে মনে ভাবতে লাগলো, তা না হলে হঠাৎ এত দরদ দেখানোর পাবলিক তো উনি না। আয়নও এর শেষ দেখতে চায়, তাই মুখে কিঞ্চিত হাসি টেনে সামনে এগিয়ে গেল মেহমানদের সাথে কৌশল বিনিময় করতে। সবাই যখন আড্ডায় ব্যস্ত তখন আয়নের চোখ প্রিয়কে খুঁজছিল। কোথায় মেয়েটি? নাকি এখনো মন খারাপ করে বসে আছে? আয়ন উঠে প্রিয়কে দেখতে যাবে তার আগেই সারা আয়নের হাত ধরে ফেলে। আরে আয়ানদা, কোথায় যাচ্ছ? এত সময় পরে এসেছো, আমাদের সাথে একটু বসতে তো পারো। হে আয়ন, সারা ঠিকই বলেছে, বস না, আমরা কিন্তু তোমার জন্যই অপেক্ষা করছিলাম। নীলিমার বাবা কথাটা বলল। না মানে আঙ্কেল, আমি একটু প্রিয়কে দেখে আসছি। সবাই এখানে অথচ ও নেই। ও হয়তো জানেই না আপনারা এসেছেন তা। ভালো কথা মনে করেছো। আমি সেই চামিং লেডিকে দেখতে চাই, যার জন্য তুমি এত পাগলামি করছো। আয়ন একটু লজ্জা পেয়ে গেল মিস্টার আমিনুর চৌধুরীর কথায়। আমিনুর চৌধুরী নীলিমার পিতা। লোকটিকে আয়ন মন থেকে খুব শ্রদ্ধা করে। উনি যে কোনো বিষয়কে খুব সহজ করে দেখেন। খুব বিচক্ষণ টাইপের মানুষ। উনি জ্ঞানীকে শ্রদ্ধা আর গুণী ব্যক্তিদেরকে কদর করতে জানেন। ওনার ব্যক্তিত্বটাই এমন। আয়নের ইশারায় পারুল প্রিয়কে আনতে গেল, আর এদিক দিয়ে আয়ন নীলিমাকে বোঝার চেষ্টা করছে। কারণ নীলিমা এক ধরনের চেদি টাইপের মেয়ে। এত সহজে সবকিছু ভুলে গিয়েছে, ব্যাপারটা সত্যি আয়নকে ভাবাচ্ছে। আর এঙ্গেজমেন্ট ভাঙার পর নীলিমার সামনাসামনি তেমন আসেনি আয়ন। বিজনেস ব্যাপারে যেটুকু দরকার হতো তা তিয়াসী সামলিয়ে নিত, কিন্তু আজ হঠাৎ করে বাসায় এসে পড়া, তাও আবার ফুপুর একটা কলে। আমার আর প্রিয় সম্পর্ক অন্য, স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক কিনা তাই দেখতে এসেছে। আয়ন মুচকে হাসলো নীলিমার ব্যাপারটা বুঝতে পেরে। প্রিয়কে সিঁড়িতে নামতে দেখে সবাই সিঁড়ি দিকে তাকালো। আয়ন প্রিয়র মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো ওর মনে কি চলছে। তাই আয়ন নিজে এগিয়ে গেল প্রিয়র কাছে। নর্মালি প্রিয়র কোমরটা ধরে টেনে নিজের কাছে নিয়ে এসে সবাইকে বোঝালো, প্রিয় আমার স্ত্রী, আর আমার স্ত্রীর সাথে কোনো প্রকার বাজে ব্যবহার বা অপমানজনক কথাবার্তা মোটেও পছন্দ করবো না, বিশেষ করে নীলিমাকে। আয়ন ও প্রিয় জুটি দেখে সবাই খুশি হওয়ার অভিনয় করলেও কে যে কেমন আয়ন তা খুব ভালো করেই জানে। এরই বাইরে গিয়ে আবার কানাঘুষা করবে। সবই নকল, মুখোশধারী। ফাঁকা রাস্তায় হাইওয়ে দিয়ে বাইকটি ছুটে যাচ্ছে কোনো এক অজানা পথে, শহরের কোলাহল থেকে অনেক দূরে। শোষো বাতাস এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছে দুজনের শরীরটাকে। বুকের সামনে রাখা হাত দুটি শক্ত করে জড়িয়ে ধরে আছে আয়নকে। এই শক্ত হাতের বাঁধনের মালিক আয়নের পিঠে মাথা টেকে উপভোগ করছে রাতের খালি শহরটিকে। কি সুন্দর লাগছে রাতে ঢাকাকে। দিনের কোলাহলপূর্ণ শহর রাতের আধারে যেন ঘুমিয়ে গিয়েছে। চারদিকে নীরব নিস্তব্ধতা, রাস্তাটাও ফাঁকা। মাঝে মাঝে শুধু দূর থেকে আসে কিছু গাড়ি পাশ কাটিয়ে চলে যায়। হঠাৎ করে রাতের আকাশটাও পরিবর্তন হতে লাগলো। তারা ভরা আকাশটাকে যেন ঘন কালো মেঘ এসে লুকিয়ে ফেলছে। সাথে বইছে ঠান্ডা হিমেল বাতাস। দিনের প্রচন্ড পচা গরমে হঠাৎ করে আসা এই ঠান্ডা বাতাসটি শরীরে যেন কাঁটা ধরিয়ে দিচ্ছে। তার উপর যদি বাইকটি হাই স্পিডে চলতে থাকে, প্রিয় ঠান্ডা লাগতে শুরু করলো। হঠাৎ শরীরে এমন শীতলতা স্পর্শ করায় প্রিয় চোখ বুঝে ঘুমও আসতে লাগলো। কিন্তু নিজেকে যথাসাধ্য চেষ্টা করছে সামলাতে, তা না হলে যে কোনো সময় পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। আয়না প্রিয়কে ঘুমিয়ে ঝিমুতে দেখে আয়ন রাস্তার একপাশে বাইক দাঁড়া করালো। হঠাৎ বাইক থামায় প্রিয় চমকে আয়নের দিকে তাকালো। থামলে কেন? আমরা কি এখানে নামবো? চারপাশে একবার তাকিয়ে নেয় প্রিয়, কারণ রাস্তাটা অনেকটা নীরব আর আশেপাশেও কিছুই নেই। নাম বাইক থেকে। আয়ন বলে উঠল প্রিয়কে। কেন? আবার প্রশ্ন করছিস? নাম আগে। প্রিয় ভয়ে নেমে গেল। আয়ন কিছুক্ষণ মুগ্ধ হয়ে অন্ধকারের মাঝেও প্রিয়র ভীতু মাখা মুখটির দিকে তাকিয়ে থাকলো।
প্রিয় ভয় পেলেই মুখটা কেমন বাচ্চাদের মতো করে ফেলে। আর তখন আয়নের মন চায় প্রিয়কে খেয়ে ফেলতে। এত কিউট কেন ওই মেয়েটি? তাই তো আয়ন চাইলে ওই মেয়েটি থেকে দূরে সরে থাকতে পারে না। আয়ন মুচকি হেসে, সামনে বয়স না, তুই হঠাৎ ঘুমিয়ে পড়ে যাওয়ার ভয় থাকবে তাই? না না, আমি ঘুমাবো না, প্রমিস। প্রিয়, তুইও খুব ভালো করে জানিস তোর খুব ঘুম ভারী হয়, আর একবার চোখ লেগে গেলে কিছুই করতে পারবি না। সত্যি বলেছে অয়নদা, কিন্তু সামনে কিভাবে? প্রিয়র ভাবনার মাঝে আয়ন বাইক থেকে নেমে প্রিয়কে দু হাতে জড়িয়ে উপরে তোলে। প্রিয় দু পাকে নিজের কোমরের সাথে ক্রস করিয়ে দিল। আয়নের হঠাৎ এমন করায় প্রিয় কিছুটা নার্ভাস হয়ে গেল। ছোট ছোট চোখগুলো দিয়ে আয়নের দিকে তাকিয়ে আছে, কিন্তু আয়ন নিজের রিয়াকশন পরিবর্তন না করে প্রিয়কে এভাবে নিয়েই বাইকে বসলো। প্রিয়কে পুরোপুরি নিজের ব্যালেন্সে রাখার জন্য নিজের গেঞ্জির ভেতর প্রিয়কে ঢুকিয়ে ফেললো। আয়নের পরনের গেঞ্জিটা তুলনামূলকভাবে ঢিলাই ছিল কিছুটা, আর এটাকে টানলে তো আরো বড় হবে। তাই তো প্রিয়র মতো পুহুচকি মেয়ে অনায়াসেই জায়গা পেয়ে গেল। প্রিয় কিছু বলতে যাবে তার আগেই আয়ন প্রিয়র হাত দুটো নিচের খোলা পিঠের দিকে ছড়িয়ে, আর কোনো কথা না,